হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এই সদ্য মাধ্যমিক 2026 দিয়ে এসেছো। আশা করি প্রত্যেকেরই পরীক্ষা খুবই খুবই ভালো হয়েছে এবং তোমরা অবশ্যই আজকের এই ভিডিও দেখছো মানে তোমাদের মনে কোনো না কোনো ভাবে সায়েন্স নেওয়ার এবং শুধু সায়েন্স নয় সেই সাথে অঙ্কটাকেও নেওয়ার হয়তো মনে ইচ্ছা আছে। যদিও মাধ্যমিক দেওয়ার পর তিন ধরনের স্টুডেন্ট আমরা মোটামুটি থাকে, সেক্ষেত্রে কিছু স্টুডেন্টের মনে একদম ফিক্স থাকে যে না আমরা সায়েন্স নিয়ে পড়বো, আমরা পিওর সায়েন্স নিয়ে পড়বো, সেখানে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চারটে সাবজেক্টই আমরা নেব ইন ফিউচার জয়েন্ট এবং মেডিকেল যা যা দেওয়ার প্রত্যেকটাই দেব। বা কারোর কোনো স্পেসিফিক কেউ নিট দেবে বা কেউ জয়েন্ট দেবে, দুটো একসঙ্গে দেবে না, সেরকমও স্টুডেন্ট প্রচুর রয়েছে। এবং সেই সাথে আরো কিছু স্টুডেন্ট পাওয়া যায় যাদের মধ্যে অঙ্কের প্রতি একটা আলাদা ভয় থাকে, যার ফলে তারা সায়েন্স নিতে চাইছে কিন্তু অঙ্কটা চাইছে না নিতে, অর্থাৎ বায়োসায়েন্স বা এই ধরনের লাইনে যেতে চাইছে, যে ক্ষেত্রে তার অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং যদি বায়োলজি সে নেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি উইদাউট ম্যাথ, তো সেক্ষেত্রে তার জয়েন্টের পথটা অবশ্যই তার বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। কিন্তু তার ক্ষেত্রে নিটের যে পথটা সেটা অবশ্যই খোলা থাকছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি রয়েছে যেহেতু। কিন্তু তা সত্ত্বেও অঙ্ক ছাড়া, ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু নিটের মধ্যে আমাদের থাকছে, ফলে অঙ্ক ছাড়া কিন্তু আমরা সেটাতে খুব বেশি ভালো ফল করা এরকম স্টুডেন্ট কিন্তু খুব কমই দেখা যায়, যে অঙ্ক নেয়নি, অঙ্কতে ভয় অথচ ফিজিক্স কেমিস্ট্রিতে খুব খুব ভালো। এই ধরনের স্টুডেন্ট কিন্তু হয়তো পাওয়া গেলেও অত্যন্ত রেয়ার সেই সংখ্যা। ঠিক আছে, কারণ অঙ্কের সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো ওতপ্রোতভাবে জড়িত। এখানে একটা সাবজেক্টের আরেকটা সাবজেক্টের পরিপূরক, আর একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট, ফলে একজনকে বাদ দিয়ে আরেকজনে খুব ভালো কিছু করে ফেলবো, সেই জিনিসটা কিন্তু সচরাচর হয় না বা হওয়া সম্ভবও নয়। হয়তো খুব রেয়ার কয়েকজনের জন্য সেটা হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে বা মোস্ট অফ দি কেসে সেটা কিন্তু সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের, যদি আমাদের অবশ্যই নিট অথবা জেইর দিকে আমাদের লক্ষ্য থাকে, তাহলে কিন্তু অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই চারটে সাবজেক্টকেই কিন্তু খুব মন দিয়ে আমাদের নিতে হবে এবং মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে প্র্যাকটিস করতে হবে এবং সেটা নিয়েই আমাদের চলতে হবে। সেখানে একজনকে বাদ দিলে অপরজন কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে আমরা করতে পারবো না, সেখানে অনেক খামতি থেকে যাবে। যদিও আমরা ফিজিক্সটা যদি করি অঙ্কন ছাড়া, সেক্ষেত্রে ফিজিক্সের পড়ার ক্ষেত্রে অনেক বেশি আমাদের কনফিউশন তৈরি হবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে না বা অনেক ক্যালকুলেশন আমরা বুঝতে পারবো না, অনেক ডেরিভেশন সেখানে আমরা করতে পারবো না, কিংবা পড়াশোনাটা সেই জায়গাটায় অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই এই তিনটে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটে সাবজেক্ট কিন্তু একটার বাদ দিয়ে আরেকটা কখনোই সম্ভব নয়। যদি জোর করে করাও হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খামতি থাকতে বাধ্য অন্য সাবজেক্টে যেটা নেব। ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমাদের এই চারটে সাবজেক্ট নিয়েই আমরা যদি এগোনোর কথা ভাবিস, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাথামেটিক্সটার উপর ভালো করে আমাদের জোর দিতেই হবে, গুরুত্বের সঙ্গে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং যারা ভয়তে ম্যাথামেটিক্সটা নিতে চাইছে না বা কিছু, সেক্ষেত্রে তাদের ভয় কাটানোর জন্য আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো কিন্তু অনেক অনেক বেশি উপযোগী, অনেক বেশি হেল্পফুল হবে। তাই সায়েন্স নিয়ে বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আমরা নেব না কেন, সেগুলো নিয়ে ভর্তি হওয়ার আগে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো অবশ্যই নিয়মিত ফলো করতে হবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তাতে যাদের মধ্যে মনে হচ্ছে যে ম্যাথমেটিক্স নেব না বা কিছু, উম, ভয়তেই, তো সেক্ষেত্রে তাদের মন বদলাতে কিন্তু অনেকটাই বাধ্য হবে তোমরা। ঠিক আছে, অনেকটাই তোমাদের মধ্যে একটা মতামতের পরিবর্তন ঘটবে যে এই ভিডিওগুলো দেখার পর, যে না অঙ্ক আমরা করতে পারবো, আমরা শিখতে পারবো, আমরা বুঝতে পারবো। যার জন্য আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের মন দিয়ে এই চ্যানেলে তোমাদের ফলো করে যেতে হবে। ওই জন্য কিন্তু আমি এত আগে থেকে স্টার্ট করছি সেমিস্টারের, ফার্স্ট সেমিস্টারের পড়া, যাতে করে তোমরা প্রত্যেকটা জিনিস সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার আগেই তোমরা একদম সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তোমাদের। তোমরা বুঝতে পারো যে না এটা আমার জন্য তৈরি, বা আমরা এইভাবে পড়লে জিনিসগুলো অবশ্যই বুঝতে পারবো, যেটা ক্লাস 10-এ হয়তো বুঝিনি, কিন্তু ক্লাস 11-এ 12-এ উঠে আমরা কিন্তু অবশ্যই জিনিসটাকে আয়ত্তে আনতে পারবো যদি এই ক্লাসগুলো করি ঠিক করে। ঠিক আছে, তাই অবশ্যই তোমরা নিয়মিত এই ভিডিওগুলো দেখো এবং তারপর তোমরা সিদ্ধান্ত নিতে কিন্তু তোমাদের সুবিধা হবে। কারণ এই চারটে যে সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই চারটে সাবজেক্ট কিন্তু আমাদের মূলত যে কম্পিটিটিভ এক্সামগুলো ইন ফিউচার আমরা 12-এর পর দেবো, সেখানে কিন্তু প্রত্যেকটাতেই কাজে লাগবে। ঠিক আছে, জয়েন্ট দিলে আমাদের বায়োলজিটা কাজে লাগবে না, আর নিট দিলে আমাদের ম্যাথটা কাজে লাগবে না, কিন্তু সেক্ষেত্রেও যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, সেটা দুটো ক্ষেত্রেই দুটো
এক্সামের জন্যই কমন, ফলে সেটা কিন্তু ডিপেন্ডেন্ট পুরোপুরি ভাবে ম্যাথামেটিক্সের উপর, ঠিক আছে, বা অনেকটাই ডিপেন্ডেন্ট ক্যালকুলেশনের দিক থেকে বা ডেরিভেশনের দিক থেকে বা কনসেপ্ট ক্লিয়ারিং এর দিক থেকে এবং সমস্ত আরো অন্যান্য ক্ষেত্রে বা আমাদের হ্যাবিচুয়েট হওয়ার দিক থেকে, যে ক্যালকুলেশন কিভাবে আমরা করব, কিভাবে আমরা জিনিসটাকে প্র্যাকটিস করব, কিভাবে আমরা তৈরি হব, আমাদের ব্রেনটা কিভাবে গ্রো করবে ফিজিক্স কেমিস্ট্রি পড়ার জন্য, সেটা কিন্তু ম্যাথামেটিক্স ছাড়া সেটা সম্ভব নয়, ঠিক আছে। তো সেই হিসাবে তোমাদের অবশ্যই ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে রাখাটা অবশ্যই জরুরি। এবার যারা জয়েন্ট দেবে, নিট দেবে না, তো সেক্ষেত্রে তারা বায়োলজিটা বাদ রাখতে পারো। কিন্তু যারা শুধুমাত্র নিট দেবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই চারটেই দরকার, অবশ্যই চারটেই আমাদের দরকার। কিন্তু এবং আমি সেই সাথেও বলছি সবসময় চেষ্টা করবে পিওর নেওয়ার, কারণ সেক্ষেত্রে তোমাদের মতামত ইন ফিউচার যদি ঘুরে যায়, তোমরা বায়োলজিটা বাদ দিলে, সেক্ষেত্রে তোমাদের মতামত যদি ঘুরে যায় বা তোমাদের মনের মধ্যে অন্য কোনো রকম ইচ্ছা জাগে যে না একটু নিট দিলে ভালো হতো বা নিট দেবো, নিটের জন্য প্রিপারেশন নেবো, তোমাদের কিন্তু সেই পথটা বন্ধ হয়ে যাবে যদি বায়োলজি না থাকে, বায়োলজির বদলে যদি উল্টোপাল্টা কোনো কম্বিনেশন নিয়ে নেওয়া হয় সেখানে। তাই অবশ্যই আমাদের চারটে সাবজেক্ট নিয়ে এগোতে হবে ইন ফিউচার। সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত পথ যেগুলো আমাদের করা দরকার সেগুলো কিন্তু খোলা থাকবে, আদারওয়াইজ কিন্তু কোনো না কোনো পথ আমাদের বন্ধ হতে বাধ্য, ঠিক আছে। তাই পথ খুলে রেখে যদি করতে চাও তাহলে পিওর সায়েন্স অর্থাৎ ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই চারটে সাবজেক্ট থাকাটা কিন্তু আবশ্যক, ঠিক আছে। এখান থেকে একটাও যদি বাদ দেওয়া হয় তো সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তো একটা প্রবলেম হবেই, কারণ চারটে সাবজেক্টই একে অপরের পরিপূরক। আর তাছাড়া অনেক পথ কিন্তু আমাদের সেখানে আটকে যাবে, যে একটা সাবজেক্ট যেহেতু আমরা বাদ দিয়ে রেখেছি, ফলে সেই সাবজেক্ট থেকে যে লাইনগুলো খোলা ছিল সেগুলো কিন্তু প্রথমেই আমাদের বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে খুব বুঝে শুনে ভেবে চিন্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন সাবজেক্ট নেব। অবশ্যই নাম্বার পাওয়ার একটা ব্যাপার থাকছে, আমরা চাইলেই সেটা পাবো না, সেক্ষেত্রে একটা ভালো নাম্বার আমাদের অবশ্যই দরকার, ঠিক আছে। শুধুমাত্র পাস নম্বর পেলে কিন্তু সায়েন্স নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে হবে, ঠিক আছে। কারণ এখন বিভিন্ন স্কুলে শুধুমাত্র পাস নম্বর পেলেই মাধ্যমিকের সায়েন্স দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটা প্রবলেম ফেস করতে হবে যে শুধুমাত্র পাস নম্বর পেয়ে সায়েন্স নিলে কিন্তু আমাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। কারণ সায়েন্স নিলে কিন্তু অবশ্যই খাটতে হবে, খাটনির জন্য প্রস্তুতি নিয়ে এবং মেন্টালি প্রিপেয়ার নিয়ে যে আমরা প্রিপারেশন নিতে হবে যে আমরা অবশ্যই খাটতে পারবো বা খাটবো, তবেই কিন্তু সায়েন্স নেওয়া যাবে বা পিওর সায়েন্স নেওয়া যাবে। আদারওয়াইজ কিন্তু নিলে আমাদের একটু হলেও প্রবলেমে পড়তে হবেই। শুধুমাত্র কিন্তু পাস নম্বর কিন্তু এখানে হয়তো আমরা নাও পেতে পারি, ঠিক আছে। কারণ ফার্স্ট এবং থার্ড সেমিস্টার নিয়ে আমি কিছু বলবো না, কারণ ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হচ্ছে এমসিকিউ বেসড পরীক্ষা, তো সেক্ষেত্রে পাস নম্বর পাওয়াটা অনেক বেশি সহজ হলেও আমাদের ফিউচারে যেটা সেকেন্ড সেমিস্টার, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার, সেখানে কিন্তু আমাদের সাবজেক্টিভ পরীক্ষা হবে, বড় কোয়েশ্চেনের পরীক্ষা হবে, সেখানে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে ঠিক মতো না পড়াশোনা করলে, ঠিক আছে। এবং তাছাড়াও যেটা বলার আমার রয়েছে এখানে, সেটা হচ্ছে আমাদের এই যে সায়েন্সের যে কোর্সগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে আমাদের সায়েন্স নেওয়াটা অনেক বেশি সুবিধা এখানে এই কারণে হয়ে গেছে। এতদিন হয়তো একটু অসুবিধা ছিল, বিকজ আমাদের ইয়ার সিস্টেমে পরীক্ষা হতো, কিন্তু এখন যেহেতু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে, ফলে আমাদের সিলেবাসটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। ফলে অ্যাট এ টাইম আমাদের টোটাল সিলেবাসটা পড়ে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে না, অর্ধেক অর্ধেক করে পরীক্ষা দিতে হচ্ছে, যার মধ্যে অর্ধেক আবার এমসিকিউ, অর্ধেক আবার বড় কোয়েশ্চেন, দুটো সেমিস্টারেই তাই। ফলে এই যে এমসিকিউ এর জায়গাটা বা বড় কোশ্চেনের জায়গাটা যে আলাদা করে ভাগ করে দিয়েছে, এই যে সিলেবাসটা অর্ধেক অর্ধেক করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পড়াটা অনেক বেশি সীমিত হচ্ছে এবং কম্প্যাক্ট হবে সেক্ষেত্রে, ঠিক আছে। এবং অল্প অল্প জিনিস আমরা ভেঙে ভেঙে যখন পড়ছি, সেই ভাঙা ভাঙা জিনিসটা কিন্তু অনেক সুন্দর করে আমরা কম্প্যাক্ট হইতে রেডি করতে পারবো। যেখানে টোটালি হ্যাফাজার্ড হয়ে যেত, সেক্ষেত্রে ছোট ছোট করে দেওয়াতে আমাদের কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এবং তাও নয়, সেক্ষেত্রে আরো একটা সুবিধার ব্যবস্থা করা হয়েছে, সেটা হচ্ছে সাপ্লি, যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম, যেটা ক্লাস মানে বিএসসি লেভেলে বা গ্রাজুয়েশন লেভেলে থাকে বা মাস্টার ডিগ্রিতে থাকে। সেই গ্রাজুয়েশন লেভেলের যে সিস্টেম, সেমিস্টার সিস্টেম যেমন এনেছে, সেরকম সেই সেমিস্টারে যদি কারোর কোনো রকম ভাবে ব্যাক চলে আসে, কোনো রকম ভাবে একটাতে খুব কম নাম্বার চলে আসে, অর্থাৎ সে যদি সেটাকে ডিসকোয়ালিফাইড হয় সেই সাবজেক্টটাতে, ফলে সেটা কিন্তু পুনরায় ওই বছরই আবার সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে কিন্তু তারা ক্লিয়ার করে নিতে পারবে। তার জন্য তাদের কোনো ইয়ার নষ্ট হবে না বা কোনো রকম ভাবেই কোনো
ক্ষতি হবে না পড়াশোনার ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু সেই সাপ্লিমেন্টারি এক্সামের কথা আমরা অবশ্যই ভাববো না। আমরা কিন্তু একবারেই ভালো করে ভালো নাম্বার নিয়ে কম্প্যাক্ট ভাবে স্ট্রংলি তৈরি করে কনসেপ্ট ক্লিয়ার করে সমস্তটা আমরা কিন্তু একবারেই পাস করবো। একবারেই ভালো নাম্বার পেয়ে পাস করবো, এবং শুধুমাত্র এখানে আমি ভালো নাম্বারের জন্য পড়াবো না, এখানে কিন্তু ফুল মার্কস যাতে তোমরা পেতে পারো সেইভাবেই কনসেপ্ট ক্লিয়ার করা হবে, সেই রকমই কনসেপ্ট দেওয়া হবে, সেই রকমই কম্প্যাক্ট ওয়েতে নোট দেওয়া হবে, এবং সেইভাবেই বোঝানো হবে, প্র্যাকটিস করানো হবে, পরীক্ষা নেওয়া হবে, এবং একটা ভালো নাম্বার পাওয়ার জন্য যা যা করা দরকার প্রতিটা জিনিস কিন্তু আমরা করব। ফলে অবশ্যই তোমরা এই চ্যানেলটা নিয়মিত ফলো করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রত্যেকটা জিনিস তোমরা নিয়মিত দেখবে, সেইভাবে খাতায় নোট ডাউন করবে যা আমি করাবো, এবং সেইভাবে প্র্যাকটিস করবে। তোমরা অবশ্যই ম্যাথামেটিক্স সাবজেক্টটাতে ফুল মার্কস পাওয়ার জন্য একদম মেন্টালি এবং লেখার দিক থেকে সম্পূর্ণভাবে তোমরা প্রিপেয়ার থাকবে, এটুকুনি গ্যারান্টি দিতে পারি। এবং এখানে যেভাবে অঙ্ক করানো হবে বা অঙ্ক শেখানো হবে বা অঙ্ক বোঝানো হবে, সেটা কিন্তু অন্য আর কোনো চ্যানেলে ইউটিউবের বুকে করানো হবে কিনা সেটা কিন্তু আমার জানার নেই। ঠিক আছে? শুধুমাত্র এখানে স্টুডেন্টদের মন ভোলানো কথাবার্তা দিয়ে কিন্তু এখানে কাজ হবে না। এখানে কিন্তু যা হবে সিরিয়াসলি কম্প্যাক্ট ওয়েতে মানে কনফিডেন্সের সাথে প্রত্যেকটা জিনিস তোমাদের সুন্দর করে শেখানো, বোঝানো, জানানো হবে। এবং এটা এটা আমি বলে রাখি, যেহেতু আমরা বা আমি স্পেসিফিক্যালি মাস্টার ডিগ্রি পড়ানোর সঙ্গে যুক্ত ম্যাথমেটিক্সের, তো সেক্ষেত্রে তোমাদের পড়ানোর ধরনটা কিন্তু মোটেও অন্যদের সঙ্গে মিলবে না। অন্যদের সঙ্গে কিন্তু অনেক বেশি হাই লেভেলে তোমরা পড়বে, হাই লেভেলে তোমরা শিখবে, জানবে, কনসেপ্টের দিক থেকে এবং প্রবলেম সলভিং এর দিক থেকে অনেক বেশি তোমরা স্ট্রং থাকবে, সেটুকুনি গ্যারান্টি দিতে পারি। শুধুমাত্র আমার কিন্তু 9, 10 বা 11, 12 এর কাজ নয়, গ্র্যাজুয়েশন ম্যাথমেটিক্স অনার্স, ম্যাথমেটিক্স জেনারেল, ম্যাথমেটিক্সে এমএসসি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার আমার নখে ধরবো না, বিকজ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সেই স্টুডেন্টদের পড়িয়ে থাকি। ফলে সেই ক্ষেত্রে তোমরা ক্লাস 11, 12 এর স্টুডেন্ট হিসাবে অনেক বেশি তোমরা সুন্দর করে জিনিসগুলো জানতে পারবে, বুঝতে পারবে, এবং সেইভাবে তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে। তাই নিয়মিত তোমরা এই চ্যানেলটি ফলো করো এবং প্রত্যেকটা জিনিস তোমরা মন দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো যেভাবে আমি যা বলবো। তোমাদের ফুল মার্কস পাওয়ার জন্য অনেক অনেক ভাবেই তোমরা তৈরি থাকবে। যেভাবেই কোয়েশ্চেন ঘোরাক না কেন তার 10 ধাপে গিয়ে তোমরা থাকবে। ঠিক আছে? কোয়েশ্চেনটিকে অ্যাটেন্ড করার জন্য। তাহলে বেশি কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফার্স্ট লেকচার, ফার্স্ট চ্যাপ্টার ম্যাথমেটিক্সের ফার্স্ট সেমিস্টারের। সেটা হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে আমি শুরু করব, কারণ ত্রিকোণমিতি দিয়ে আমরা শেষ করেছিলাম ক্লাস 10। সেই শেষ থেকেই আমরা শুরু করব আজকে, সেটা হলো ত্রিকোণমিতি দিয়েই। যেখানে আমরা শেষ করেছিলাম তারপর থেকে শুরু হবে, কিন্তু আমরা আগে যা যা শিখেছি বা যা যা করেছি সেই সমস্ত জিনিসকে কিন্তু আমরা সাথে নিয়ে চলবো, সাথে নিয়ে আমরা কাজটা করব। সেগুলোকে ভুলে গিয়ে কিন্তু নতুন কিছু হবে না, কারণ সেগুলো হচ্ছে আমাদের কাছে একটা বিল্ডিং তৈরির জন্য ইট, বালি, পাথর, সেগুলোকে যদি আমরা না নিই তাহলে আমরা কখনোই বিল্ডিংটাকে গ্রো করতে পারবো না, তৈরি করতে পারবো না। তাহলে বিল্ডিংটাকে জেনারেট করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ক্লাস 10-এ যা যা ত্রিকোণমিতিতে আমরা শিখেছি সেই ফর্মুলাগুলো কিন্তু আমাদের অবশ্যই রিভাইজ করে নিতে হবে, অবশ্যই রিক্যাপ করে নিতে হবে, অবশ্যই আরেকবার মনে করে নিতে হবে, এবং সেগুলোকে কাজে লাগিয়েই আমরা সেমিস্টার 1 এর কাজ শুরু করব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো এখানে ত্রিকোণমিতির যে পাঠ্যক্রম বা সিলেবাস অফ ট্রিগোনোমেট্রি যে আমি লিখে রেখেছি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মূলত 3টে ভাগ করা আছে। সেখানে ত্রিকোণমিতিতে 10টা চ্যাপ্টার টোটাল রয়েছে, যার মধ্যে প্রথম চ্যাপ্টার ছিল হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন, তারপর আদর্শ কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এবং পূরক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, অর্থাৎ মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস, ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এই 3টে যে চ্যাপ্টার রয়েছে সেটা কিন্তু আমরা ক্লাস 10-এর মধ্যেই পড়ে এসেছি, মাধ্যমিক কিন্তু আমরা দিয়ে এসেছি, সেখানে কিন্তু এই 3টে চ্যাপ্টার ছিল। এবং সেই সাথেও একটা অ্যাপ্লিকেশন বেসড চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা এবং দূরত্ব সংক্রান্ত সমস্যা। সেইটুকুনি এই প্রথম 3টে কোয়েশ্চেন চ্যাপ্টার কিন্তু আমরা ক্লাস 10-এ পড়েছি। এখানে শুধুমাত্র আমরা তার ফর্মুলাটা রিভাইজ করে নেব। এখানে কিন্তু শুধুমাত্র আমরা তার ফর্মুলাটাকে রিভাইজ করে নেব। ঠিক আছে? করে পরের পোর্শনটা শুরু করব। এবং এরপর যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের কাছে, সেগুলো হলো সংযুক্ত কোণ, যৌগিক কোণ, ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফলের রূপান্তর, গুণিতক কোণ, অংশ কোণ, এবং সমীকরণের সমাধান। এতদিন আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করেছি, কিংবা আমরা করেছি হচ্ছে
কোনো বীজগাণিতিক সমীকরণের সমাধান, কিন্তু আমরা কখনো কিন্তু ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করিনি। এখানে কিন্তু সেটা করব, এবং সেটা মোস্ট জেনারেল ভাবে করব। তাহলে এই যে চ্যাপ্টার কটা, সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল, তারপর যোগফল গুণফলের রূপান্তর বা সাম অ্যান্ড প্রোডাক্ট, গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল, অংশ কোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেল, এবং সমীকরণের সমাধান। ঠিক আছে, এই যে কটা চ্যাপ্টার হলো তাহলে এখানে, এখানে তিনটে, এখানে তিনটে, টোটাল 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টার পড়বো আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর মধ্যে। ক্লাস 11 সেম 1, সেমিস্টার 1-এ কিন্তু এই 6টা চ্যাপ্টার সম্পর্কে পড়বো। উপরে তিনটে আমরা ক্লাস 10-এ পড়েছি, এখন যে 6টা সেটা আমরা ক্লাস 11 সেমিস্টার 1-এ পড়বো। এবং লাস্ট একটাই মাত্র চ্যাপ্টার পড়ে থাকে, যেই চ্যাপ্টারটা আমরা পড়বো হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3-তে, সেমিস্টার 3-তে অর্থাৎ ক্লাস 12-এ। সেটা শুধুমাত্র একটাই চ্যাপ্টার সেখানে রয়েছে। তাহলে এই 10টা চ্যাপ্টার নিয়ে অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিটা তৈরি। তাছাড়া যে অ্যাপ্লিকেশন বেস চ্যাপ্টার তো রয়েছেই, সেটা আমাদের ক্লাস 10-এ ছিল, হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্ব। আর তাছাড়া একটা ত্রিভুজের ধর্ম বলে একটা চ্যাপ্টার হয়, যেটা এখন সিলেবাসের বহির্ভূত, এখন আউট অফ সিলেবাস হয়ে গেছে, তাই আমরা সেটা এখানে মেনশন করিনি। তাহলে কোর যে চ্যাপ্টার গুলো ত্রিকোণমিতির উইদাউট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে এই 10টা চ্যাপ্টার, যার মধ্যে আমাদের তিনটে হয়ে গেছে আর 7টা রয়েছে। তার মধ্যে 6টা পড়তে হবে সেমিস্টার 1-এ, একটা মাত্র পড়তে হবে সেমিস্টার 3-তে ক্লাস 12-এ গিয়ে। ঠিক আছে, ব্যাস, এই হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রির সিলেবাস। তাহলে এরপর আমরা ডাইরেক্ট প্রথম তিনটে চ্যাপ্টারে রিক্যাপ করে ফর্মুলাগুলো রিভিশন করে আমরা কিন্তু নতুন যে সেমিস্টার 1-এর চ্যাপ্টার, সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, সেখানে শুরু করব, সেটা দিয়ে স্টার্ট করব। তার জন্য প্রথম তিনটে চ্যাপ্টার আমি একটু ফর্মুলার মতো করে রিভিশন করে নেবো, কারণ সেগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা নতুন ফর্মুলা শিখে কোনো লাভ হবে না। সেগুলোকে মনে রেখেই আমাদের নতুন কাজগুলো করতে হবে। তা প্রথমে আমরা এখানে ক্লাস 10-এ ত্রিকোণমিতি থেকে যে যে জিনিসগুলো পড়েছিলাম, সেগুলো ফর্মুলার মতো করে আরেকবার রিক্যাপ করে নেবো, কেননা প্রত্যেকটা জিনিস ত্রিকোণমিতিতে আমরা যেগুলো পড়তে চলেছি বা পড়েছি, প্রতিটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ফিউচার যতদিন আমরা ত্রিকোণমিতি করব বা ট্রিগোনোমেট্রি করব, ততদিন কিন্তু কাজে লাগবে। তাই সেগুলোকে সম্পূর্ণ ভুলে গিয়ে বা সম্পূর্ণ মুছে ফেলে নতুন কিছু তৈরি করা সম্ভব নয়। আমাদের নতুন কিছু তৈরি অবশ্যই আমরা এখানে করব, কিন্তু সেগুলো অবশ্যই ক্লাস 10-এ যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলোকে কিন্তু সাথে নিয়েই। ঠিক আছে, হয়তো এখানে আমাদের নতুন করে আর পাটিগণিত নেই, কিংবা জ্যামিতি নেই, কিংবা পরিমিতি নেই, কিন্তু আমরা যে জিনিসগুলো করব সেখানে কিন্তু আমাদের অনেক ফর্মুলাই, যেগুলো ক্লাস 10-এ শিখেছি, সেগুলো কিন্তু কাজে লাগবে। মূলত বীজগণিতের ফর্মুলা, তারপর পরিমিতির বিভিন্ন ফর্মুলা কাজে লাগবে, জ্যামিতির কিছু কনসেপ্ট কাজে লাগবে। আর ত্রিকোণমিতি যেহেতু একদম ডাইরেক্টলি সেখান থেকে কন্টিনিউ চলছে, ফলে ত্রিকোণমিতির তো ফর্মুলা লাগছেই। ঠিক আছে, এবং সেই সঙ্গে রাশিবিজ্ঞানও আমাদের কিন্তু ক্লাস 11-এ পড়তে হবে। তো সেই রেসপেক্টে আমাদের ক্লাস 10-এর বা আগে যে সমস্ত কনসেপ্ট শিখেছি, যেমন অ্যালজেব্রার যে বেসিক ফর্মুলাগুলো শিখেছি, সেগুলো সম্পূর্ণ ভুলে গিয়ে কিন্তু নতুন কিছু আমরা করতে পারবো না। সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমাদের রিক্যাপ করে মনে রেখে দেন আমরা নতুন কিছু সেখান থেকে গড়বো। কারণ ক্লাস 10-এ যে জিনিসগুলো আমরা শিখেছি বা 10 পর্যন্ত আমরা যেগুলো শিখেছি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে একটা বাড়ি তৈরির জন্য ইট, বালি, সিমেন্ট যেগুলো লাগে, সেই টুলস গুলো সেগুলো কিন্তু হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আমরা করেছি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টুলস। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের, এবার বিল্ডিংটা করা শুরু হবে। তার জন্য বেসিক যে আইডিয়া গুলো আমাদের ছিল, সেগুলো কিন্তু কাজে লাগিয়েই চলবে। সেগুলোকে কিন্তু ভুলে গিয়ে বা মুছে ফেলে সেগুলো নতুন করে আমরা তৈরি করতে পারবো না। আমরা কিন্তু সেগুলোকে সাথে নিয়েই ক্লাস 11-12-এর যাত্রাটা শুরু করব, এবং আরো হায়ার সাইজে যাব ইন ফিউচার। তো সেই ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে আমরা যেগুলো যেগুলো শিখেছিলাম, সেগুলো আমি একবার রিক্যাপ করছি ফর্মুলার মতো করে। এবং আমরা দেখতে পারবো ক্লাস 10-এ যেখানে আমরা ত্রিকোণমিতি শেষ করেছিলাম, ক্লাস 11-এ কিন্তু সেখান থেকেই শুরু হবে, অর্থাৎ শেষ থেকে শুরু। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা জেনেছিলাম ক্লাস 10-এ, সেটা হচ্ছে ত্রিকোণমিতির কোণ পরিমাপক বা ত্রিকোণমিতিক কোণ পরিমাপন বা মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিতে যে অ্যাঙ্গেল গুলো রয়েছে, যে কোণগুলো রয়েছে, তাদের পরিমাপ করা হবে কি কি পদ্ধতিতে। সেটা হচ্ছে তিনটে পদ্ধতি রয়েছে।
একটা হলো ষষ্ঠিক পদ্ধতি, একটা হলো শতক পদ্ধতি, একটা হলো বৃত্তীয় পদ্ধতি। যার মধ্যে শতক পদ্ধতি ব্যাপারটা কিন্তু আমরা আগে শিখিনি বা এখনো শেখার কোনো প্রয়োজন নেই, বিকজ সেটা কিন্তু প্রচলিত পদ্ধতি নয়। কিন্তু সেই পদ্ধতিটা আছে, কিন্তু সিলেবাসেও থাকে না এবং খুব একটা ইউজও হয় না, ফলে শতক পদ্ধতির উপর আমরা গুরুত্ব দেব না বা সেটা আমাদের লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আগেও লেগেছে, সেটা হলো ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাগোনাল সিস্টেম, এবং আরেকটা হলো বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। সেক্সাগোনাল সিস্টেম বা ষষ্ঠিক পদ্ধতি এবং সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি, এই দুটো পদ্ধতির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের মেন কাজ হবে। এই সেন্টিসিমাল সিস্টেম বা শতক পদ্ধতি সেটা কিন্তু আমাদের কাজে লাগে না। তাও আমি একটা রিলেশন এখানে বলে দেবো, সেই রিলেশনটা কিন্তু তিনজনের মধ্যে একটা রিলেশন রয়েছে। একই অ্যাঙ্গেল, সেটা ষষ্ঠিক পদ্ধতিতে যদি কোনো একটা ডিগ্রি দেয়, শতক পদ্ধতিতে যদি কোনো একটা গ্রেড দেয় বা কোনো একটা মানে গ্রেড দেয়, এবং বৃত্তীয় পদ্ধতিতে যদি কোনো একটা রেডিয়ান দেয়, ঠিক আছে। ষষ্ঠিক পদ্ধতিতে কি দিয়ে প্রকাশ করা হয়? ষষ্ঠিক পদ্ধতিতে এককটা হচ্ছে ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে এককটা হলো ডিগ্রি। শতক পদ্ধতিতে এককটা হচ্ছে গ্রেড, এবং বৃত্তীয় পদ্ধতিতে এককটা হচ্ছে রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে এককটা হলো রেডিয়ান। ঠিক আছে, ডিগ্রি, গ্রেড, রেডিয়ান। ডিগ্রি যেটাকে আমরা এরকম ভাবে লিখে থাকি সাধারণত, সামথিং 10 ডিগ্রি, কিংবা এটাকে লিখতে গেলে আমরা লিখবো হচ্ছে 10 গ্রেড, মাথায় জি দিয়ে লেখা হয়। এবং রেডিয়ানের ক্ষেত্রে আমরা লিখতে গেলে আমরা লিখবো হচ্ছে সামথিং 10 রেডিয়ান, মাথায় সি দিয়ে লেখা হবে। ঠিক আছে, অথবা শুধু 10। ঠিক আছে, কারণ আমরা জানি যে পাই এর যে কনসেপ্ট সেখানে কিন্তু আমরা দেখেছি যে পাই রেডিয়ান বলছি। পাই রেডিয়ান মানে কিন্তু শুধু পাই বললেও সেটাই বোঝায়। ঠিক আছে, পাই/2 রেডিয়ান না লিখে আমরা শুধু পাই/2 লিখলেও কিন্তু সেটা বুঝবো যে সেটা রেডিয়ানে আছে, সেটা বৃত্তীয় পদ্ধতিতে রয়েছে, সেটা সার্কুলার সিস্টেমের মধ্যেই রয়েছে, সেটা রেডিয়ানে প্রকাশ করা আছে। কোনো রকম যদি মাথায় সাইন না দেওয়া থাকে, সি বা কিছু, তখন বুঝবো সেটা কিন্তু রেডিয়ানে আছে। যেমন 10 থাকলে 10টা কিন্তু বুঝবো আমি রেডিয়ানে আছে। কিন্তু ডিগ্রিতে যদি থাকতো তাহলে কিন্তু মাথায় একটা ডিগ্রি দিত। কিন্তু রেডিয়ানের ক্ষেত্রে সিটা দেওয়াও যা, আবার না দেওয়া তাই। ঠিক আছে, এটা প্রচলিত হয়ে গেছে, এটা প্রচলিত যে সিটা দেওয়াটা হচ্ছে তো একদম স্ট্যান্ডার্ড, কিন্তু সিটা না দিলেও আমরা কি বুঝবো? রেডিয়ানে আছে। ডিগ্রিতে আছে বুঝবো না, কারণ ডিগ্রিতে আছে বোঝাতে গেলে অবশ্যই একটা ডিগ্রি সাইন দিতে হবে। শুধু 10 লিখলে সেটা ডিগ্রি বোঝাবে না, সেটা রেডিয়ান বোঝাবে। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে তিনটে পদ্ধতি ত্রিকোণমিতিক কোণ পরিমাপের করার জন্য। এবং সেই তিনটে পদ্ধতি হলো ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ডিগ্রি নিয়ে তো আমরা একদম ছোটবেলা থেকে আলোচনা করছি, ডিগ্রি মানে এত ডিগ্রি কোণ, তত ডিগ্রি কোণ, কিন্তু রেডিয়ানের যে কনসেপ্টটা আমাদের ছিল, রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতির যে কনসেপ্ট সেটা হচ্ছে, বৃত্তীয় পদ্ধতিটা আসছে কি করে না, কোনো বৃত্তের ব্যাসার্ধ, আমি একটা বৃত্ত থেকে বৃত্তীয় পদ্ধতি আসছে নিশ্চয়ই। বৃত্তীয় পদ্ধতি যখন বলছি তখন নিশ্চয়ই একটা বৃত্তের ব্যাপার রয়েছে। আমি ধরলাম এটা হলো একটা বৃত্ত। এবার বলছে কোন বৃত্তের ব্যাসার্ধ যদি r একক হয়, আমি ধরলাম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে r একক, এবং তারই উপর, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ r একক মানে এখান থেকে এটা যদি তার সেন্টার হয়, এই সেন্টার থেকে সামথিং, এই যে ডিস্টেন্সটা সার্কামফারেন্সের উপর বা পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব, সেটাকেই বলা হয় তার ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব, একটা সার্কেলের ক্ষেত্রে কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুর দূরত্বটাই হলো তার ব্যাসার্ধ বা রেডিয়াস। এবং কোন একটা বৃত্তচাপের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এস, কোন একটা বৃত্তচাপের দৈর্ঘ্য আমি ধরলাম এস। ঠিক আছে, একটা বৃত্তচাপের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি কত না এস। অর্থাৎ আমি যদি এখান থেকে আরো একটা বিন্দু নিই, আরো একটা বিন্দু যদি নিই, নিলে এই যে ডিস্টেন্সটুকু তৈরি হলো এখান থেকে এতটা, যেটাকে বলছে আর্ক লেন্থ বা বৃত্তচাপ। ঠিক আছে, বৃত্তচাপ বা আর্ক, সেই আর্কটা হচ্ছে এস। এবং এই বৃত্তচাপের দিকে যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে এই যে চাপটা যে কোণ সৃষ্টি করেছে, কেন্দ্রে তো চাপটা একটা কোণ সৃষ্টি করেছে, এই কোণটা, সেটা হচ্ছে আমি ধরলাম থিটা।
যেটা বৃত্তচাপের দিকে সম্মুখে, এবং সেটা কেন্দ্রের সঙ্গে সৃষ্টি হয়েছে, কেন্দ্রের সঙ্গে এই চাপটা সৃষ্টি করেছে। চাপের যে দুটো প্রান্ত বিন্দু, চাপের দুটো প্রান্ত বিন্দুকে কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করে এই কোণটা তৈরি হয়েছে, তাই সেটাকে আমরা বলছি সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কারণ বৃত্ত চাপের দিকে হয়েছে, চাপের দিকে মুখ করে হয়েছে, তাই সম্মুখ। অ্যান্ড চাপটা কেন্দ্রের সঙ্গে, চাপের যে দুটো প্রান্ত বিন্দু, সেই প্রান্ত বিন্দু দুটো কেন্দ্রের সঙ্গে সংযোজক সরলরেখা দ্বারা এই কোণ উৎপন্ন করেছে, তাই সেটাকে কেন্দ্রস্থ কোণ বলছি। তাই সম্মুখ কেন্দ্রস্থ কোণ সেটা যদি থিটা হয়, সম্মুখ কেন্দ্রস্থ কোণ কত, থিটা যদি হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি? তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে কোণ ইকুয়ালস টু, কথাটা কি, কোণ ইকুয়ালস টু চাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এটা ছিল সম্পর্কটা। বা কোণটাকে আমরা কি লিখছি, থিটা। চাপটা কি, চাপটা হচ্ছে এস, আর ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে থিটা ইকুয়ালস টু এস বাই আর, কিংবা উল্টো করেও বলতে পারি যে থিটা মানে এস ইকুয়ালস টু আর থিটা। এস ইকুয়ালস টু আমরা কি বলতে পারছি না, আর থিটা বলতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সেখান থেকে রেডিয়ানের কনসেপ্টে আসবো। সেখান থেকে আমরা এবার কিসের কনসেপ্টে আসছি, রেডিয়ানের কনসেপ্টে আসছি। তাহলে এস ইকুয়ালস টু আর থিটা। এখন রেডিয়ানের সংজ্ঞা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই এক রেডিয়ান বলছি। তাকে এক রেডিয়ান বলছি, কেন বলছি, কেন তাকে এক রেডিয়ান বলছি আমরা? ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, এখানে আমরা চাপের দৈর্ঘ্য দিয়েছিলাম হচ্ছে জেনারেল ভাবে এস। এসটা ছিল হচ্ছে চাপের দৈর্ঘ্য, আর আরটা ছিল হলো ব্যাসার্ধ, আর থিটাটা হচ্ছে কোণ। এখন এস আর আর যদি সমান হয়ে যায়, এস আর আর যদি হয়ে যায় সমান, ঠিক আছে, অর্থাৎ বৃত্তচাপ ইকুয়ালস টু যদি ব্যাসার্ধের সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেই থিটার মানটা কত হবে? আমরা পেয়েছি হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এস আর আর যেহেতু সমান, তাহলে এখানে আমরা এস ইকুয়ালস টু এস থিটা আর এর জায়গায় এস বসিয়ে দিতে পারি। তাহলে এস এস যদি কেটেই যায়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি থিটা ইকুয়ালস টু ওয়ান। অর্থাৎ এই যে মানটা আমরা থিটার পেলাম, সেটাকেই বলছি আমরা এক রেডিয়ান। সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা এক রেডিয়ান বলছি। ঠিক আছে। সুতরাং চাপ এবং ব্যাসার্ধ সমান হলে কোনটা কত হচ্ছে, এক হচ্ছে। এই একটাকেই আমরা বলছি হচ্ছে এক রেডিয়ান। এটাকেই আমরা বলছি হচ্ছে ওয়ান রেডিয়ান কোণ। অর্থাৎ কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ এস আর আর যদি সমান হয়, তাহলে এই যে জেনারেল ফর্মুলা এস ইকুয়ালস টু আর থিটা বা থিটা ইকুয়ালস টু এস বাই আর, সেখানে দুটোই যদি এস বসিয়ে দিই, এস আর আর যেহেতু সমান, বা দুটোই আর বসিয়ে দিই, তাহলে কেটে গিয়ে সেটা ওয়ান হয়ে যাবে। অর্থাৎ এক রেডিয়ানের সমান হবে। তাই বলা হচ্ছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই এক রেডিয়ান বলছে। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় এক রেডিয়ান। ওকে। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় এক রেডিয়ান। যেটা সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের আইডিয়া ছিল আগে থেকে, ক্লাস টেন। আমি কিন্তু পুরো জিনিসটাই ক্লাস টেনের জিনিস ক্যাপ করছি। এইবার এখানে তিনটে পদ্ধতিতে ছিল, আমি বললাম তিনটে পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, এই তিনটে পদ্ধতিতে যদি একই কোণকে তিনটে নামে আমি প্রকাশ করি, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি হবে? তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি হবে? যেমন আমি যদি নির্দিষ্ট একটা কোণ, একটা একই অ্যাঙ্গেলকে আমি যদি ষষ্ঠিক পদ্ধতিতে বলি, তার মান হচ্ছে ডি ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রিতে তাই আমি ডি বলছি।
আর শতক পদ্ধতিতে সেটাকে গ্রেডিয়েন্ট দিয়ে লেখা হয় বা গ্রেড দিয়ে লেখা হয়। তো গ্রেড ফর মানে হচ্ছে জি, এবং মাথায় সেটাকে লেখা হয় জি, স্মল জি। ঠিক আছে, আগেই বললাম যে শতক পদ্ধতিতে মাথায় জি লেখা হবে, ষষ্ঠিক পদ্ধতিতে মাথায় ডিগ্রি লেখা হবে, আর বৃত্তীয় পদ্ধতিতে বা সার্কুলার সিস্টেমে মাথায় রেডিয়ান লেখা হবে, অর্থাৎ সি, কিংবা কিছুই লেখা হবে না। কিছু না লিখলে আমরা বৃত্তীয় পদ্ধতি বুঝবো, রেডিয়ান বুঝবো। ঠিক আছে, এবং বৃত্তীয় পদ্ধতিতে যদি মানটা, যেহেতু রেডিয়ান তাই আমি আর সি বলছি, অথবা শুধু আর। রেডিয়ানের ক্ষেত্রে কিন্তু রেডিয়ানটা না লিখলেও আমরা রেডিয়ানই বুঝবো, রেডিয়ানের ক্ষেত্রে রেডিয়ান না লিখলেও আমরা রেডিয়ানই বুঝবো, অর্থাৎ মাথায় সিটা না লিখলেও আমরা কিন্তু সেটা বুঝে নেবো রেডিয়ানে প্রকাশ করা আছে, সেটা ডিগ্রি বা গ্রেডিয়েন্টে নয়। ঠিক আছে, যদিও জিটা লাগবে না কোনো কাজে, আমি একটা জাস্ট ফর্মুলা বলে রাখছি এখানে, যেই ফর্মুলার উপর ডিপেন্ড করে তিনটের মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। যেমন আমরা ইয়েতে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে তাপ চ্যাপ্টারে একটা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, তারপর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এই তিনজনের মধ্যে একটা রিলেশন পেয়েছিলাম। কিংবা সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে আমরা তাদের মধ্যে একটা রিলেশন ছিল। সেরকমই এখানে ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক, শতক এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে একটা রিলেশন রয়েছে, অর্থাৎ ডি ডিগ্রি, জি গ্রেডিয়েন্ট, এবং আর সি এর মধ্যে একটা রিলেশন রয়েছে। সেই রিলেশনটা থেকে আমরা কিন্তু যে কোনো দুটো জানলে আর একটা পেয়ে যাব। এত হলে নিচে এবার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ডি বাই 180, ডিগ্রি লেখার দরকার নেই, ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই 200, আর ডিভাইডেড বাই পাই। ঠিক আছে, জি, ডি ডিভাইডেড বাই 180, জি ডিভাইডেড বাই 200, আর ডিভাইডেড বাই পাই। এবার এটা মনে রাখবো কি করে, কি করে এটা মনে রাখবো? এখানে আমি একটু ছোট্ট কনসেপ্ট বলে দিই, এখানে আমি ছোট্ট একটা কনসেপ্ট উপরে বলে দিই, যে ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতক পদ্ধতির মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা কি, সেটার বেসিক ডিফারেন্সটা কত? বেসিক ডিফারেন্স হচ্ছে এই ষষ্ঠিক পদ্ধতিতে দুই সমকোণ, ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা এক সরল কোণও বলতে পারি। ঠিক আছে, বা আমি যদি এক সমকোণের কনসেপ্টেও যদি আসি, তাহলে আরো ভালো হয়। এক সমকোণের যদি কনসেপ্টে আসি, তার মানে 90 ডিগ্রি। আর শতক পদ্ধতিতে, শতক তার মানে নিশ্চয়ই একশোর কোনো গল্প আছে, একশোর তো একটা গল্প আছেই, অবশ্যই আছে। সেটা হচ্ছে এক সমকোণ, এই পদ্ধতিতে এক সমকোণ ধরা হয় হচ্ছে 100 গ্রেডিয়েন্টকে, মানে 100 গ্রেডকে, 100 জি কে বলা হয় এক সমকোণ। আর বৃত্তীয় পদ্ধতিতে বা সার্কুলার সিস্টেমে এক সমকোণ বলতে, এক সমকোণ বলতে আমরা পাই/2 রেডিয়ানকে বুঝি। তাহলে এই তিনটে হচ্ছে বেসিক পার্থক্য, যেখানে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, 100 গ্রেড মানে হচ্ছে এক সমকোণ শতক পদ্ধতিতে, আর পাই/2 রেডিয়ান মানে হচ্ছে এক সমকোণ, সেটা কোন পদ্ধতিতে? বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে রিলেশনটা কি পাবো আমরা? তাদের মধ্যে রিলেশনটা যদি ডিরাইভ করি আমি, আমি একদম পুরো কি করে আসছে বলেই দিচ্ছি এখানটাতে। কি করে আসছে এটা এবার, এবার তিনটেই যেহেতু এক সমকোণ, তিনটেই যেহেতু এক সমকোণ, আমি প্রমাণটা সহ করে দিচ্ছি আমি এখানে। এখানটা একবার এটা লেখাটা আমি লিখছি না, আমি সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য। এক সমকোণ মানে তাহলে আমরা কি কি পেলাম? এক সমকোণ মানে আমরা পেলাম হচ্ছে 90 ডিগ্রি, অথবা 100 গ্রেডিয়েন্ট, অথবা পাই/2 রেডিয়ান। তাহলে প্রত্যেকটাই এক সমকোণকে ইন্ডিকেট করছে, তার মানে প্রত্যেকেই সমান অ্যাকচুয়ালি।
তার মানে প্রত্যেকেই আসলে 90 ডিগ্রিও যা π/2 রেডিয়ানও তাই, 90 ডিগ্রি যা 100 গ্রেডিয়েন্টও তাই, 100 গ্রেড যা π/2 রেডিয়ানও তাই। বিকজ তিনটেই সমান, কারণ তিনটেই এক সমকোণকে ইন্ডিকেট করছে, এক সমকোণ কোণকে ইন্ডিকেট করছে। অর্থাৎ এক সমকোণ কোণকে ইন্ডিকেট করছে মানে আমরা যদি বলি এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে আমার কাছে ডিগ্রিতে বললে, ষষ্ঠিক পদ্ধতিতে বললে এটাই 90 ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে বললে এটাই π/2 রেডিয়ান, আবার শতক পদ্ধতিতে বললে এটাই আবার 100 গ্রেড। ঠিক আছে, কিন্তু কোণ একটাই, সেটা হলো এক সমকোণ। তার মানে তিনটেই সমান। তাহলে এবার যদি আমি ভাবি যে 90 ডিগ্রি মানে এক সমকোণ যদি হয়, তাহলে ডি ডিগ্রি মানে কত সমকোণ, ডি ডিগ্রি মানে কত সমকোণ? তাহলে আমি এখান থেকে বলতে পারছি ডি ডিগ্রি মানে 1/90 সমকোণ। ঠিক আছে, বা এরকম ভাবে যদি বলি d/90 সমকোণ, এক সমকোণ ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি ডি ডিগ্রি মানে কত সমকোণ যদি বলি, আচ্ছা তাহলে এদের মধ্যে রিলেশনটা আমরা কি করে পাচ্ছি? তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিলেশন যে এক সমকোণ মানে 90 ডিগ্রি অথবা 100 গ্রেড অথবা অথবা π/2 রেডিয়ান। ঠিক আছে, তো এখান থেকে আমরা তাদের মধ্যে একটা সম্পর্ক, বেসিক সম্পর্ক আমরা কিন্তু পেয়ে যাব যে 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে ডি ডিগ্রি মানে কত সমকোণ, d/90 সমকোণ। ঐকিক নিয়ম, 90 যদি 1 হয় ডি মানে কত, ডি ইন্টু 1/90, ডি ইন্টু 1/90 সমকোণ। তার মানে অ্যাকচুয়ালি d/90 সমকোণ। আচ্ছা, একইভাবে পরের প্রশ্নে যদি আমি আসি যে 100 গ্রেডিয়েন্ট, 100 জি, 100 জি ইকুয়ালস টু হচ্ছে এক সমকোণ। তাহলে এই অঙ্কে যেটা রয়েছে সেটা হচ্ছে জি জি মানে কত সমকোণ, d/90 এর মতো এটা g/100 হবে। আর লাস্টে আর সি। ঠিক আছে, অর্থাৎ π/2 রেডিয়ান, সেটা হচ্ছে এক সমকোণ। তাহলে আর আর রেডিয়ান মানে কত সমকোণ, r/π/2, তার মানে 2r/π সমকোণ। 2r/π সমকোণ। ব্যাস, এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব, কারণ ডি ডিগ্রি মানে হচ্ছে এত সমকোণ, জি গ্রেড মানে g/100 সমকোণ, এবং আর সি মানে হচ্ছে 2r/π সমকোণ। তাহলে যেহেতু কোয়েশ্চেন অনুযায়ী আমরা বলছি যে ডি ডিগ্রি যে অ্যাঙ্গেলটাকে ইন্ডিকেট করছে, সেই অ্যাঙ্গেলেরই শতক পদ্ধতিতে মান জি জি, ডিগ্রি পদ্ধতিতে বা ষষ্ঠিক পদ্ধতিতে মান ডি ডিগ্রি, সেইটাই আবার শতক পদ্ধতিতে জি জি, এবং রেডিয়ান পদ্ধতিতে আর সি। তার মানে তিনটেই সমান, একই অ্যাঙ্গেলকে তারা ইন্ডিকেট করছে। যেমন 90 ডিগ্রি
ইকুয়ালস টু 100 গ্রেড ইকুয়ালস টু π/2 রেডিয়ান যেমন সমান, সেরকমই এই তিনটেও সমান, কারণ তিনটেই একই অ্যাঙ্গেলকে ইন্ডিকেট করছে, একই অ্যাঙ্গেলের বিভিন্ন পদ্ধতিতে মানটা বিভিন্ন, কিন্তু কোনটা একই রয়েছে, শুধুমাত্র পদ্ধতি চেঞ্জ করে জাস্ট ভ্যালুটা চেঞ্জ হয়েছে। তাহলে যেহেতু ডি ডিগ্রি, জি গ্রেড এবং এবং r/rc আর রেডিয়ান সমান, তারপরে সেখানে বসিয়ে দিতে পারি আমি, কি বসিয়ে দিতে পারি, টি ডিগ্রির মান কত হয়েছে, d/90 সমকোণ, এটা কত সমকোণ, g/100 সমকোণ, আর এটা কত, 2r/π সমকোণ। তাহলে সমকোণগুলো যদি আমরা কেটে দিই, সমকোণ মানে 90 ডিগ্রি গুণ অবস্থায় আছে এখানে, সেগুলো যদি আমি ক্যান্সেল করে দিই, ঠিক আছে, সেই সমকোণগুলোকে যদি আমরা ক্যান্সেল করে দিই, 90 ডিগ্রি যে গুণ অবস্থায় রয়েছে এখানে, ঠিক আছে, এটা মানে অ্যাকচুয়ালি কি, এটা মানে আমি যদি আরো ভেঙে লিখি, তার মানে কিন্তু d/90, তার সঙ্গে যে সমকোণগুলো রয়েছে সেগুলো যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, d/90 ইকুয়ালস টু g/100 ইকুয়ালস টু 2r/π। তো এটা একটা রিলেশন বলতে পারি, কিন্তু এই টুটাকে যদি নিচে আনি, তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি, 2 × 90 ইকুয়ালস টু g/2 × 100 ইকুয়ালস টু r/2r/2π। 2 দিয়ে নিচে প্রত্যেকটায় গুণ করলাম, তাহলে 2 কাটলো, বাকিগুলো কি এসে গেল, d/180, 90 × 2 করে, g/200, 2 × 100 করে, এবং r/π, ঠিক আছে, 2 কেটে দিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের রিলেশন, ঠিক আছে, d/180 ইকুয়ালস টু g/200 ইকুয়ালস টু r/π। ওকে, এই পদ্ধতি মেনটেন করে কিন্তু আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। যেমন আমাকে যদি বলে 45 ডিগ্রির মান কত হবে, 45 ডিগ্রি যদি এক্সাম্পলে আসি, যে 45 ডিগ্রি ইকুয়ালস টু কত গ্রেডিয়েন্ট, আর 45 ডিগ্রি ইকুয়ালস টু কত রেডিয়ান, সেটা যদি জিজ্ঞাসা করে, তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু আমরা পেয়ে যাব। কি করে পাবো, এখানে আমাদের কাছে ফর্মুলাটা কি আছে, মনে করি ডি ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি, ডি ডিগ্রি ইকুয়ালস টু 45 ডিগ্রি, এবং সেটা কার সঙ্গে সমান, আমি ধরে নিচ্ছি সেটা জি এর সাথে সমান, আর সি এর সাথে সমান, অর্থাৎ গ্রেডিয়েন্ট হিসাবে 45 ডিগ্রির মান হচ্ছে জি, এবং রেডিয়ান হিসাবে 45 ডিগ্রির মান হচ্ছে আর। এই কথাটার মানে হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে জি গ্রেডিয়েন্ট এককে বা গ্রেড এককে, বা আমাদের কাছে সেন্টিসিমাল পদ্ধতিতে বা শতক পদ্ধতিতে, আর 45 ডিগ্রির মানই আবার আর হবে যখন রেডিয়ান পদ্ধতিতে নেব বা বৃত্তীয় পদ্ধতিতে নেব, ঠিক আছে। তাহলে এবার সেই আর এবং জি এর মানটা বার করতে হবে, তার জন্য রিলেশন হচ্ছে এটা। তাহলে সুতরাং d/180 ইকুয়ালস টু g/200 ইকুয়ালস টু r/π। তাহলে d মানে কত, 45/180 ইকুয়ালস টু g/200 ইকুয়ালস টু r/π। তার মানে 45 দিয়ে যদি এখন কাটি, 45 দিয়ে যদি আমি এখন কাটি, তাহলে 4 আসবে এখানে, তাহলে 1/4 ইকুয়ালস টু g/200 ইকুয়ালস টু r/π। তার মানে আমি যদি গ্রেডিয়েন্ট দুটো সমান করি, তাহলে 1/4 ইকুয়ালস টু g/200 একটা পাচ্ছি,
আরেকটা পাচ্ছি 1/4টাই আবার r/π সঙ্গে সমান। ক্লাস 10-এর আমাদের সমানুপাতের ধর্ম চ্যাপ্টার থেকে চলে আসছে, তিনটে সমান মানে ইন্ডিভিজুয়ালি এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তিনজনই পারস্পরিক সমান। তাহলে r/π, তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারছি যে g/200, তাহলে জিটা কত, 200টা উপরে চলে যাবে, 4টা নিচেই থাকলো, তাহলে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 50। আর এখানে আর ইকুয়ালস টু কত হচ্ছে, π/4, পাইটা উপরে চলে গেল। তার মানে আমরা যেটা পাচ্ছি, সুতরাং 45 ডিগ্রির মানটা অ্যাকচুয়ালি 50 গ্রেডিয়েন্ট, 50 গ্রেড। 45 ডিগ্রির যে মান সেটা হচ্ছে 50 গ্রেড, অথবা π/4-এ বললে π/4 রেডিয়ান, π/4 রেডিয়ান। তার মানে একই কোণ, সেটা হচ্ছে 45 ডিগ্রি, তার মান হচ্ছে 50 গ্রেডিয়েন্ট, গ্রেড এককে বা শতক পদ্ধতিতে, আর π/4 রেডিয়ান পদ্ধতিতে বা আমাদের বৃত্তীয় পদ্ধতিতে। কিন্তু কোন একটাই, সেটা 45 ডিগ্রি। 50 মানে কিন্তু সেটা বড় হয়ে গেল না, পদ্ধতিটাতে তার ভ্যালু হচ্ছে 50, পদ্ধতিটাতে তার ভ্যালু হচ্ছে π/4, কিন্তু কোণের যে পরিমাপটা সেটা কিন্তু সেম। ঠিক আছে, তো এটা যেমন 45 ডিগ্রির মানটা বের করলাম, সেরকম আমাদের যে মানগুলো লাগে সেগুলো হচ্ছে, আমাদের শতক পদ্ধতিটা বিশেষ ইউজ হয় না বলে আমি আর বলছি না, কিন্তু এমনিতে যে রেডিয়ান এবং ডিগ্রিতে যে মানগুলো লাগে, বিশেষ প্রয়োজন, সেটা আমি একটু তাহলে বলে রাখি। এরকম কনভার্সন করলে আমরা পেয়ে যাব। যেমন আমাকে যদি বলে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কত রেডিয়ান, 0 ডিগ্রি মানে কত রেডিয়ান, কি করে পাবো? জাস্ট যে ফর্মুলাটা আমি লিখে দিয়েছি সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। 0 ডিগ্রি মানে কত রেডিয়ান আমি কিন্তু ফর্মুলা থেকেই পেয়ে যাচ্ছি। একটা ছকের মাধ্যমে জিনিসটা আমি কমপ্লিট করে দিচ্ছি এখানটাতে। আমাকে দেখলো 0 ডিগ্রি মানে কত রেডিয়ান, 0 রেডিয়ান, কি করে পাবো? d/180 ইকুয়ালস টু r/π, এটা হচ্ছে ফর্মুলা। মাঝখানেটা 200টা লিখছি না, কারণ শতক পদ্ধতিটা আমরা ইউজ করছি না, ফলে লেখার দরকার নেই। d/180 ইকুয়ালস টু r/π, এখানে ক্যালকুলেশনটা আমরা করছি। সমস্ত পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, আমি যা লিখছি তোমরা যতটা তাড়াতাড়ি লিখতে পারছো লেখো, না লিখতে পারলে না লেখো, কোনো অসুবিধা নেই, জিনিসগুলো মন দিয়ে এখন বোঝো। প্রত্যেকটার পিডিএফ তোমরা পেয়ে যাবে, এবং সেই পিডিএফ পাওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু জয়েন করে থাকতে হবে। ঠিক আছে, সেখানে আমি সমস্ত পিডিএফ, ক্লাসের নোট যা যা আছে সেগুলো কিন্তু আপলোড করব, সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। ঠিক আছে, তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আজই জয়েন করে থাকো। d/180 ইকুয়ালস টু r/π, তাহলে d/180, ডি মানে এখানে 0, তাহলে 0/180 ইকুয়ালস টু r/π। তাহলে আর এর মানটা কত হচ্ছে, জিরো, তো পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে, কারণ 0/180 মানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরোর সঙ্গে পাই গুণ করে জিরোই হবে। তাহলে রেডিয়ান এককে তার ভ্যালুটা হবে হচ্ছে 0, 0 রেডিয়ান, বা শুধু জিরো লিখবো। ডিগ্রিটা যেটা 0, 0 ডিগ্রি মানে 0 রেডিয়ানই হচ্ছে সেই। ঠিক আছে, 0 ডিগ্রি মানে কিন্তু আমাদের কাছে রেডিয়ান এককেও সেটা জিরোই দাঁড়াচ্ছে। হয়েছে। আচ্ছা, নেক্সট যে অ্যাঙ্গেলটা আমাদের লাগে, আমাদের এরপরে যে অ্যাঙ্গেল গুলো লাগবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কত? তাহলে এখানে আমরা পেয়ে যাবো 30/180, ফর্মুলায় যদি বসাই তাহলে কত আসছে, 30/180। ডিটাই তার মানে এখানে 30, তাহলে আর টা বার করতে হবে বাই পাই, তাহলে সেটা আমরা কত কি করে পাবো, সেটা আমরা পেয়ে যাচ্ছি 30/180 মানে শূন্য শূন্য কেটে যাচ্ছে, 3 6 18 হচ্ছে। তাহলে আর এর মানটা হয়ে যাচ্ছে, পাইটা উপরে পাঠিয়ে দিলে π/6 পেয়ে যাবো। তাহলে এটা π/6 রেডিয়ান, বা শুধু π/6, একই ব্যাপার, আমরা শুধু π/6ই লিখবো, রেডিয়ান লেখার দরকার নেই। প্রথমবার বললাম যে রেডিয়ান মানেও যা, না লিখলেও তাই, তাই প্রথমবার বললাম, কিন্তু পরেরগুলো লিখবো।
মানে লেখার দরকার নেই সিটাকে আর। নেক্সট হচ্ছে 45 ডিগ্রি, যেটা এক্ষুনি বার করলাম। 45/180 ইকুয়ালস টু r/পাই। তার মানে 45 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে r ইকুয়ালস টু π/4। তারপর 60 ডিগ্রি, যেগুলো যেগুলো আমরা এখনো পর্যন্ত জানি, ক্লাস 10-এ জানি হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালু আমরা জানি। কিন্তু আমাদের কোণ কিন্তু সেখানেই সীমাবদ্ধ নয়। কোণ সেটা 9000 ডিগ্রিও হতে পারে, 9 কোটি ডিগ্রিও হতে পারে, অনেক কিছুই হতে পারে। এবার 60 ডিগ্রি মানে কত, তাহলে 60/180 ইকুয়ালস টু r/পাই। তাহলে কাটলে কত হচ্ছে, 3 6 18, তার মানে আর এর মানটা হয়ে যাচ্ছে π/3। তারপরে আমি আসছি হচ্ছে 90 ডিগ্রিতে, তাহলে 90/180 ইকুয়ালস টু r/পাই। তার মানে এটা কাটলে কত হচ্ছে, 2 হচ্ছে, তার মানে r ইকুয়ালস টু π/2। এইবার আমি 90-এর বাইরে বেরোচ্ছি। ঠিক আছে, 90-এর থেকে যদি বড় হয়ে যায় তখন কি হবে? যদি আমি এখন বলি যে সামথিং 120 ডিগ্রির মান কত হবে, তখন কি করব? তাহলে 120/180 ইকুয়ালস টু r/পাই। জাস্ট এই রিলেশনে বসিয়ে দেবো। এমন একটা রিলেশন তোমাদের শিখিয়ে দিচ্ছি যে রিলেশনের মধ্যে যত ডিগ্রি দিক না কেন বসিয়ে দিলে পাইতে কত হবে সেটা পেয়ে যাবে, রেডিয়ানে কত হবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং পড়ানো এখানে সেইভাবেই হবে, যেটা অতিরিক্ত না শিখে, মানে একই জিনিসের বিভিন্ন রকম ভাবে এক একজনের জন্য আলাদা আলাদা করে না শেখে, এমন ভাবে শেখাবো যেখানে একটা দিয়ে জেনারেল ভাবে সমস্ত ফর্মুলা তোমরা বার করতে পারবে। ঠিক আছে, সেটার জন্য একটু শিখে তারপর জিনিসটা ঘেটে ফেলার থেকে আমরা জেনারেল ভাবে এমন ভাবে শিখবো, এমনই ফর্মুলা শিখবো যে ফর্মুলা দিয়ে সমস্ত কিছু বেরোবে ওই টাইপের। তাহলে 120 দিয়ে যদি কাটি তাহলে কত আসছে? এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে, এখানে 3 4 12, বা 4 দিয়ে যদি 4 দিয়ে তো যাবে না, 6 দিয়ে যাবে, 6 2 12, আর 3 6 18, তার মানে আমরা পাচ্ছি 2/3 ইকুয়ালস টু r/পাই। তাহলে আর এর মানটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2π/3। পাইটাকে উপরে 2 এর সঙ্গে পাঠিয়ে দিলে 2π/3। 2π/3 মানে হচ্ছে কিন্তু, তার মানে 120 ডিগ্রি। যদি আমাকে বলে 150 ডিগ্রির মান কত হবে, 150 ডিগ্রির মান কত হবে, তাহলে কি করব? তাহলে আবার 150/180 করব, করলে r/পাই পাবো। তাহলে শূন্য শূন্য কেটে যাবে, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, তার মানে আমরা পেয়ে যাব চারের মানটা 5π/6। 5π/6। যদি আমাকে বলে এখন 180 ডিগ্রির মান কত হবে, 180 ডিগ্রি কত হবে, তার মানে কি করব? 180/180 ইকুয়ালস টু r/পাই। তাহলে 180 180 পুরো কেটেই যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তার সঙ্গে পাই গুণ করলে আর ইকুয়ালস টু পাই। তাহলে এতদিন আমরা বলেছিলাম যে পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, সেটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ, আর 180 ডিগ্রি করসপন্ডিং ভ্যালুটা পাই বেরোচ্ছে ফর্মুলা থেকে। ঠিক আছে, এতদিন আমরা খুব কম জনই পাই মানে 180 ডিগ্রি ফর্মুলা দিয়ে বার করেছি, সেটা শুধুমাত্র মনে রেখেছি, কিন্তু এখন কিন্তু ফর্মুলা থেকে বেরোলো, হ্যাঁ, পাই মানে 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে। তারপর যদি আমাকে দেয় এখন 180 ডিগ্রি থেকে আরো কিছু বড় করে দিল, সামথিং আমি ধরলাম 270 ডিগ্রির মান কত হবে, 270 ডিগ্রির মান কত হবে, তো সেক্ষেত্রে 270 ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু r/পাই করব। এবার আমরা যদি কাটি তাহলে শূন্য শূন্য প্রথম করে কেটে যাচ্ছে, আর এখান থেকে 9 দিয়ে কাটলে 3 9 27, 9 2 18, তার মানে আর এর যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3π/2। পাইটা উপরে চলে গেল, 3π/2। তাহলে 270 ডিগ্রির মান হচ্ছে 3π/2। তারপর আমাদের যদি আরো কিছু দেয় যে সামথিং 360 ডিগ্রির মান কত হবে, আমি বেসিক মানগুলো শুধুমাত্র বলে রাখলাম এখানে, তাহলে 360 ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু r/পাই হয়ে যাবে। 180 দিয়ে 360 কাটলে 2 হয়, কারণ 180 ডবল হচ্ছে 360।
তাহলে আর এর মানটা কত হবে? 2 পাই হয়ে যাবে। আর এর মানটা তাহলে আমরা পেয়ে যাবো 2 × পাই, 2 পাই। তাহলে এই বেসিক মানগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই যে বেসিক মানগুলো রয়েছে সেগুলো আমরা যত তাড়াতাড়ি মনে রাখবো ততই ভালো। আর যদি মনে নাও থাকে, তোমাদের তো জেনারেল ফর্মুলা শিখিয়ে দিয়েছি, শুধুমাত্র যে ডিগ্রি দেবে না কেন সে ডিগ্রি বাই 180 করবে, = R/পাই করবে, অ্যান্সার পেয়ে যাবে। কিংবা কিংবা যদি আর এ থাকে, আর এর মধ্যে যদি মানটা দিয়ে দেয় আমাকে, সামথিং আমাকে দিল 5π/6, আমাকে হয়তো দিল যে 5π/6 এর মান কত হবে। আমাকে বললো 5π/6 রেডিয়ান মানে কত ডিগ্রি, ডিগ্রিতে কত? তাহলে ফর্মুলা একটাই, D/180 = R/পাই। এখন সেক্ষেত্রে তাহলে আমরা কি করব? D/180 আর এর মানটা তার মানে দিয়ে দিয়েছে, তার মানে আমাকে এখানে 8টা দিয়ে দিয়েছে, 5π/6টা। তাহলে 5π/6 এখানে বসাবো, ডিভাইডেড বাই পাই, আর এর জায়গায় বসাবো। তাহলে পাই পাই কাটবে, তাহলে আমরা পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে D/180 = 5/6। তাহলে D পেয়ে যাব 5/6 × 180। তাহলে 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 দিয়ে কাটলে হয়ে যাবে আমাদের কাছে 3×6 = 18, মানে 30। তার মানে ডি এর যে মানটা আমরা পেলাম 150 ডিগ্রি, ডি এর মানটা পেলাম, এটার করেসপন্ডিং কত ডিগ্রি? 150 ডিগ্রি পেলাম। 150 থেকে এটা পাচ্ছি, এটা থেকে 150 পাচ্ছি। তার মানে ফর্মুলা কিন্তু একটাই, যদি আর এর মান দেওয়া থাকে তাহলে আরে বসাবো, ডিটা বার করবো। যদি ডি এর মান দেওয়া থাকে, ডিগ্রিতে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে 8টা বেরিয়ে যাবে। বোঝা গেছে? ব্যাস, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই কোণ পরিমাপের পদ্ধতির উপর আমরা এবার কয়েকটা প্রবলেম এখানে সলভ করব। তার মধ্যে প্রথমে একদম বেসিক লেভেলের একটা কোয়েশ্চেন নিয়ে আমরা শুরু করছি, সেটা হচ্ছে কোন একটি ঘড়িতে যখন 3টে বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান কত? অর্থাৎ এখানে একটা ঘড়ির ছবি দেখতেই পাচ্ছ, সেখানে যদি 3টে বাজে, 3টে মানে ঘন্টার কাঁটাটা 3-এর দিকে থাকবে, এবং যে মিনিটের কাঁটা সেটা 12-এর ঘরে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো কাঁটার কাঁটার কথাই বলা হয়েছে, এখানে কোনো সেকেন্ডের কাঁটাটাকে ধরা হয়নি। তো সেই রেসপেক্টে 3টে এবং 12টা, এই 3 এবং 12-র মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। সেটা কত ডিগ্রি? সেটা হলো 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে হচ্ছে পাই/2 রেডিয়ান। সেটা যারা আমাদের অশ্বাঘড়ি মনে রয়েছে, বা আমরা আগের ক্লাস 10 থেকেই আমাদের ধরা আছে, যেটা 90 ডিগ্রি মানে পাই/2, 0 রেডিয়ান মানে 0 ডিগ্রি। আমি একটু আগে এক্ষুনি দেখালাম সমস্ত অ্যাঙ্গেল গুলো কত হয়। যারা বুঝতে পারছো না তারা অন্তত 90 ডিগ্রি সেটা তো বুঝতে পারছো। আমি সবার জন্য সমস্ত একদম গোড়া থেকে একদম হাই লেভেল পর্যন্ত জিনিসগুলোকে আমি আস্তে আস্তে তৈরি করব তোমাদের। সেই লেভেলেই আমি এখানে কিন্তু পড়াবো, এরকম ভাবেই তোমাদের তৈরি করব। তোমরা একদম জিরো থেকে হিরো, আর যারা অলরেডি হিরো হয়ে রয়েছে তারা সুপার হিরো হওয়ার জন্য প্রস্তুত থাকো, এই চ্যানেলে ক্লাস করে, এই চ্যানেলের ভিডিও দেখে, এবং আমার সাথে প্রত্যেকটা জিনিস ফলো করে, এবং যেভাবে বলবো সেইভাবে চলতে হবে তার জন্য। ঠিক যেভাবে বলবো, ঠিক আছে? অঙ্কের মতো একটা সাবজেক্টকে, কঠিন সাবজেক্টকে, যেটাকে তোমরা এতদিন কঠিন ভেবে এসো, সেটাকে তোমাদের আয়ত্তে, একদম করায়ত্ত করে দেবো জিনিসটাকে। এমন ভাবেই এখানে ক্লাস করাবো। শুধুমাত্র কিন্তু ওরকম হ্যাপাজার্টলি কোনো ক্লাস এখানে হবে না, খিচুড়ি মার্কা ক্লাস কিন্তু আমি করাবো না, যেখান থেকে একটু করালাম ওখান থেকে একটু করলাম, সেভাবে একদম এখানে ক্লাস হবে না। যা হবে ফরম্যাট মেনটেন করে, সিস্টেমেটিক ওয়েতে, সুন্দরভাবে গুছিয়ে, একদম কমপ্লিট ভাবে, যা যা দরকার একটা মানুষকে, একটা স্টুডেন্টকে ম্যাথমেটিক্স সাবজেক্টটাতে একদম হাই লেভেলে পৌঁছানোর জন্য প্রত্যেকটা জিনিস তোমাদের করানো হবে। ঠিক আছে? যারা অঙ্ক ভালো করে শিখতে চাইছো, জানতে চাইছো, বুঝতে চাইছো, এবং অঙ্ক নিয়ে আরো ভবিষ্যতে এগোতে চাইছো, তাদের জন্য তো এই চ্যানেলটা খুবই হেল্পফুল, ভীষণ ভীষণ হেল্পফুল হবে। আর তাছাড়াও যারা ইন ফিউচার জয়েন দেবে, বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে, এবং তাদের নিজস্ব বোর্ড এক্সামে আরো আরো অনেক ভালো ভালো নাম্বার পেতে চাইবে, তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি নিয়মিত ফলো করে যেতেই হবে। ঠিক আছে? নিয়মিত ফলো করলে তোমরা বুঝতে পারবে এখানকার ক্লাসের কোয়ালিটি এবং অন্যদের পড়ানোর কোয়ালিটির মধ্যে ডিফারেন্সটা তোমরা নিজেরাই ধরতে পারবে। এরপর থেকে আমাকে সেটা বলে বোঝাতে হবে না, সেটা তোমরা নিজেরাই ক্লাস করলে বুঝতে পারবে যে না, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ঠিক আছে? এখানে বাতিলা দিয়ে টাইম নষ্ট করা হবে না, বা হচ্ছে না, ইন ফিউচার হবে না। ঠিক আছে? সেটা কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি, কোনো বাজে কথা বলে এখানে টাইম নষ্ট করার কোনো জায়গা কিন্তু ইন ফিউচার আর থাকবে না।
কম্প্যাক্ট হয়ে যে সুন্দর করে পড়াতে যে জায়গাটা লাগবে সেই সময়টুকু আমরা নষ্ট করব, সেই সময়টুকু আমরা দেবো সুন্দর করে। কিন্তু আবল তাবল কথা বলে কিন্তু এখানে ওই স্টুডেন্ট ভোলানো কথাবার্তা বলে এখানে কাজ হবে না। এরকম, এটা আমি প্রথমেই বলে রাখছি, ক্লিয়ার করে রাখছি। যাই হোক, কোনো একটি ঘড়িতে যখন 3টে বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান কত? তাহলে কোনো ঘড়িতেই, জাস্ট আমি সবার জন্য একটু লিখেই রাখছি, বেসিক কোয়েশ্চেন তাও একটু লিখে নিই। কোনো ঘড়িতেই যখন 3টে বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন কেউ যদি বলে এখানে যেহেতু রেডিয়ানে দিয়েছে তাহলে 90 ডিগ্রি মানে π/2, যাদের রেডিয়ান মনে আছে তারা অবশ্যই ডাইরেক্ট করে দেবে, কারণ এখানে এমসিকিউ, এখানে কেউ জাস্টিফিকেশন দেখবে না, আমরা কেন করেছি কিভাবে করেছি নিজেরা বুঝতে পারলেই হবে। সবে আন্দাজ নয়, একদম আন্দাজ নয়, আন্দাজে মারার প্র্যাকটিস করলে কিন্তু জীবনে আর কোনোদিনও অঙ্ক শেখা হবে না, আর যাই করা হোক। ঠিক আছে, আন্দাজে একদম নয়। ইনফ্যাক্ট আন্দাজে অঙ্ক কেন, কোনো সাবজেক্টই তোমরা শিখতে পারবে না। যদি আন্দাজে মারার টার্গেট থাকে তাহলে তো ক্লাস করার কোনো প্রয়োজনই থাকলো না, তাই না? তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু, সেটা হচ্ছে, আমরা আগেই দেখেছি যে যদি 90 ডিগ্রিকে ডাইরেক্ট π/2 রেডিয়ানে কেউ মনে থাকে অবশ্যই লিখবে এবং মনে রাখতে হবে ইন ফিউচার, কারণ এত প্রত্যেকটা ডিগ্রিকে দেখে আমরা কনভার্ট করতে পারবো না, সেই টাইম আমাদের হাতে থাকবে না। এত টাইম কিন্তু আমরা পাবো না যে প্রত্যেকটা ডিগ্রিকে দেখে একদম স্ট্যান্ডার্ড ডিগ্রিগুলো যেগুলো আমাদের এখন অন্য একটা কোনো আরবিটারি র্যান্ডমলি কোনো একটা ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, তো সেটাকে আমাদের হয়তো ক্যালকুলেশন করে নিতে হবে, যে ফর্মুলাটা আমি শিখিয়েছি যে D/180 ইকুয়ালস টু R/π, সেটা দিয়ে করে নিতে হবে। কিন্তু 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, 150 ডিগ্রি, 120 ডিগ্রি, এই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে, যেগুলো আমি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো আমি করিয়ে দিলাম, সেগুলো কিন্তু মনে রাখাটাই অনেক বেশি সুবিধাজনক হবে এমসিকিউ এর ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকটা টাইম আমাদের বাঁচবে। আদারওয়াইজ প্রত্যেকটা, তার জন্য যাদের মনে থাকবে না একান্ত, সেখানে তো কিছু করার নেই, তারা তো ছেড়ে আসবে না অঙ্কটা, তার জন্য তো আমি ফর্মুলা লিখেই দিয়েছি, সেটা হচ্ছে D/180 ইকুয়ালস টু R/π। ঠিক আছে, তাহলে যাদের যাদের মনে থাকবে না তারা কি করবে? কোন দিকে যাওয়া হয়েছে? তো যাদের মনে থাকবে না একান্তই তারা কি করবে, তারা নর্মালি এটা দিয়ে করে নেবে। ডি ইকুয়ালস টু, তার মানে 90 ডিগ্রি দিয়েছে এখানে, তাহলে D/180 ইকুয়ালস টু R/π। তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারছি, তো D/180 ইকুয়ালস টু R/π হয়, ডি মানে হচ্ছে 90, তাহলে 90/180 ইকুয়ালস টু R/π। একটু আগে করে দেখিয়েছি, আমি বারবারই দেখাচ্ছি যাতে করে তোমাদের পুরো জিনিসগুলো একদম করায়ত্ত হয়ে যায়, একদম মাথায় গেঁথে যায়, প্রত্যেকটা জিনিস কিভাবে করবো, একটা অ্যাঙ্গেল দেখলেই সঙ্গে সঙ্গে কি করে কনভার্ট করে দেবো, সমস্ত কিছু তোমরা থাকবে হাতের মুঠোয় তোমাদের। ঠিক আছে, তো R=π/2, R= আমরা পেয়ে যাচ্ছি কত, π/2। ঠিক আছে, π/2 রেডিয়ান, একই ব্যাপার। তাহলে অপশন কোনটা সঠিক? অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অপশন, সরি, অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। চলে আসবো নেক্সট অঙ্কে। এবার চলে আসবো আমরা নেক্সট অঙ্কে। সেটা বলেছে উম, একটি সুষম দশভুজের একটি সুষম দশভুজের প্রত্যেক কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান এবং বৃত্তীয় মান কত হবে? একটি সুষম দশভুজ, সুষম দশভুজের ক্ষেত্রে বা সুষম যে কোনো বহুভুজের ক্ষেত্রে একটা জেনারেল ফর্মুলা আমি লিখে দিচ্ছি। এখানে প্রত্যেক কোণ বলতে কিন্তু ভিতরের কোণ, অন্তঃকোণের কথা বলা হয়েছে, এখানে কিন্তু বহিঃকোণের কথা বলা হয়নি। ঠিক আছে, আমি এখানে একটা ফর্মুলা লিখেই দিচ্ছি, যে কোনো এন সংখ্যক বাহু বিশিষ্ট, আগে লিখে দিই, এন সংখ্যক বাহু বিশিষ্ট
একটি সুষম বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের প্রত্যেক কোণের প্রত্যেকটি কোণের বলতে কিন্তু এখানে অন্তঃকোণ বলা হয়েছে। অন্তঃকোণের মান সেটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, এটা কিন্তু ডিগ্রিতে বললাম। আর রেডিয়ানে বললে 180-র বদলে পাই বসে যাবে। রেডিয়ানে কেউ যদি বলে তাহলে 180-র বদলে বসে যাবে পাই। ঠিক আছে? অথবা আমরা কি বলতে পারি, n-2 ইন্টু 180-র বদলে এখানে চলে আসবে পাই রেডিয়ান ডিভাইডেড বাই n। প্রথমটা কোন পদ্ধতিতে? প্রথমটা হচ্ছে আমাদের কাছে ষষ্ঠিক পদ্ধতিতে, আর পরেরটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে? রেডিয়ানে এবং ডিগ্রিতে। তাহলে সেই রেসপেক্টে এখানে সুষম বহুভুজ কত ভুজ বলেছে? দশভুজ, অর্থাৎ n=10। তাহলে এখানে এখানে n=কত? এখানে n=, হচ্ছে 10, কারণ সুষম দশভুজ বলছে। তাহলে এই ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই যে ফর্মুলাটা লিখে দিলাম, এই ফর্মুলাটা কিন্তু আমাদের অবশ্যই এখানে কিন্তু মনে রাখতেই হবে, না হলে কিন্তু আমরা করতে পারবো না। যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি কত হয়। ঠিক আছে? তাহলে n=10, আর n= যদি 10 হয় কোথাও, তাহলে সেক্ষেত্রে অন্তঃকোণ কত হবে? তাহলে অন্তঃকোণ সেটা হয়ে যাবে n-2 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? 180 ডিগ্রি। তাহলে ডিভাইডেড বাই 2 না, ডিভাইডেড বাই n ইন্টু 180 ডিগ্রি। এবার n এর মানটা বসিয়ে দেবো, তাহলে 10-2 ইন্টু কত? 180 ডিগ্রি ডিভাইডেড বাই 10। তাই তো? তাহলে এখান থেকে শূন্য শূন্য কেটেই যাচ্ছে, তার মানে 10-2 মানে হচ্ছে 8। তাহলে 8 ইন্টু 18 ডিগ্রি। তাই তো? 8 ইন্টু 18। তাহলে 8 ইন্টু 18 করলে কত হবে? 144 হবে। গুণ করে দেখে নেবে, 18-64, 4 হাতে 6, 8 × 8 = 6, 14 হয়ে গেল 144 ডিগ্রি। তার মানে 144 ডিগ্রি একমাত্র আছে হচ্ছে অপশন এতে। তাহলে অপশন এটাই কারেক্ট অপশন আমাদের কাছে। অপশন বি তে 72 ডিগ্রি আছে, অপশন সি তে 108 ডিগ্রি আছে। এবং আমরা যদি ভেরিফাই করে নিতে চাই যে 144 ডিগ্রির বৃত্তীয় মান বা রেডিয়ান পদ্ধতিতে তার মান হচ্ছে 4π/5, সেটাও আমরা অবশ্যই ভেরিফাই করে নিতে পারি এখানে। তাই তো? অবশ্যই আমরা ভেরিফাই করতে পারি, বিকজ আমরা এখানে দেখতেই পারি যে এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে গেল। এই যে পদ্ধতিটা, এটা কিন্তু আমরা ষষ্ঠিক পদ্ধতিতে করলাম। আর যদি বৃত্তীয় পদ্ধতিতে করি তাহলে রেডিয়ানে বেরিয়ে যাবে। বৃত্তীয় পদ্ধতিতে করলে কি হবে অন্তঃকোণটা? সেটা হবে n-2 ডিভাইডেড বাই n ইন্টু কত বলেছি? ইন্টু বলেছি আমি পাই রেডিয়ান। তাহলে n-2 কত? এই যেখানে লিখে দিয়েছি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। আবার কেউ বলতে যাবো না যে এখানে পাই রেডিয়ান উপরে আছে এখানে সাইডে আছে, দুটো আলাদা জিনিস। একদমই কিন্তু আলাদা জিনিস নয়। ঠিক আছে? আশা করি একটা ক্লাস 10 থেকে 11-এ উঠবে তোমাদের এই কনসেপ্টটা রয়েছে। আর যদি নাও থাকে তোমরা এখনই মনে রেখে দেবে যে কখনোই পাই রেডিয়ান পাশে লিখছি আর উপরে লিখছি, দুটোর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, দুটো অবশ্যই সেম। পাশে গুণ করা আর উপরে গুণ করা অবশ্যই সেম, কিন্তু নিচে গুণ করাটা সেটা অবশ্যই আলাদা। আমি পাশে পাই রেডিয়ান আছে সেটাকে আমি হুট করে নিচে লিখে দিতে পারি না, সেটা ভুল হবে। ঠিক আছে? তো যাই হোক, n-2 মানে কত? n হচ্ছে 10, তাহলে 10-2 ইন্টু পাই রেডিয়ান ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 10। এবার 10-2 মানে 8 ইন্টু পাই রেডিয়ান ডিভাইডেড বাই 10। কাটলে কত? 4। এখানে কত? 5। তাহলে 4π/5 রেডিয়ান। তাহলে বোঝা গেল 144 ডিগ্রি অথবা 4π/5 রেডিয়ান। এবার কেউ যদি বলে যে না, আমি
নর্মালি 144 ডিগ্রি তো পেয়েই গেছি, তাহলে সেখান থেকে তো আমি কনভার্সনটা জানি কি করে করতে হয়, যে পাই রেডিয়ান মানে রেডিয়ানে কি করে প্রকাশ করতে হবে একটা ডিগ্রিকে, সেটা তো আমরা জানি, সেটা তো আমরা শিখিয়েছি যে d/180 ইকুয়ালস টু পাই বাই মানে r/পাই, d/180 ইকুয়ালস টু r/পাই, তাহলে সেই ফর্মুলায় বসিয়ে দিয়ে আমরা করবো, অবশ্যই করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। কেউ যদি বলে আমি এভাবে আবার নতুন করে বার করব না, তাহলে করার দরকার নেই। কি করব তাহলে? তাহলে আমরা কি করব, তাহলে জাস্ট এখান থেকেই আমরা চলে আসবে অল্টারনেটিভ মেথডে। আমরা যখনই দেখে নেবো যে 144 ডিগ্রি তো আমরা পেয়েই গেছি, তাহলে ডি ইকুয়ালস টু 144, তাহলে এখন d/180 ইকুয়ালস টু r/পাই, তাহলে সেখান থেকে আমরা ডি মানে কত 144 ডিভাইডেড বাই কত 180 ইকুয়ালস টু কত আর ডিভাইডেড বাই কত পাই, কাটলে কত 12 দিয়ে কাটলে, 12 দিয়ে যদি কেউ কাটে তাহলে এখানে চলে আসতে হচ্ছে 12 12 44, 144, 12 12 হচ্ছে 12 × 12 144, আর এখানে কি 12 দিয়ে কাটা যাচ্ছে? অবশ্যই যাচ্ছে, 12 × 12 আর 5 12 60, ঠিক আছে। আরো কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 4 12, 3 5 15, তার মানে আমরা পেয়ে গেলাম r/পাই ইকুয়ালস টু 4/5, এবং সেখান থেকে আমরা লিখতেই পারি r ইকুয়ালস টু 4π/5, ঠিক আছে। তার মানে এত রেডিয়ানেই আমরা পাচ্ছি, যেভাবেই করব আমরা কিন্তু সেম ভ্যালুই পাবো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ছিল প্রবলেমটা, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি একটু বুদ্ধি খাটালে আমাদের 144 ডিগ্রি করার পর আর করার প্রয়োজন নেই, ওকে, কারণ এখানে 144 ডিগ্রি একটা অপশনেই রয়েছে। তা সত্ত্বেও যদি আমরা ভেরিফাই করে নিতে চাই যে না এটা সঠিক কিনা, পাশে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে বৃত্তীয় মানটাও সঠিক দেওয়া আছে কিনা, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই নিয়মে করে নিতে পারি। দুটো নিয়ম দেখালাম, যে কোনো একটাতে করতে পারি। ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে আবার নতুন করে করতে পারি, আদারওয়াইজ যে কনভার্সনের ফর্মুলাটা আমি লিখে দিয়েছিলাম যে d/180 ইকুয়ালস টু r/পাই, সেখান থেকে কিন্তু আমি করতে পারবো, তাই তো? আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 3π/4, তাহলে রেডিয়ান হলে, এত রেডিয়ান হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে মনে করি এটা দেখেই বুঝতে পারছো যে প্রত্যেকটি অন্তকোণ, সেটা তার ফর্মুলা আমি আগের অঙ্কে লিখে দিয়েছি, আগের অঙ্কে আমি প্রতিটি অন্তকোণের ভ্যালু লিখে দিয়েছি, সেটাই এখানে কাজে লাগবে। তার মানে আগেরটাতে অ্যাঙ্গেলটা বার করেছিলাম, বাহু সংখ্যা দেওয়া ছিল কারণ 10টা বাহু বিশিষ্ট বলেছিল, আর এখানে সুষম বহুভুজ বলে দিয়েছে, তার বাহুর সংখ্যাটা জানতে চাইছে, কোণের পরিমাপটা দিয়ে দিয়েছে, উল্টো কোয়েশ্চেন। আগেরটাতে বাহুর সংখ্যা দেওয়া ছিল, কোণ চেয়েছে, এখানে কোণ দেওয়া আছে, বাহুর সংখ্যা কতগুলো বাহু তার থাকবে সুষম বহুভুজটির, সেটা জিজ্ঞাসা করেছে। তার জন্য ফর্মুলা আমি একটাই করব, তাই তো আগেরটা ওই ফর্মুলা দিয়ে আমরা অ্যাঙ্গেল বার করেছি, এবার ওই ফর্মুলা দিয়ে আমরা সমান করে এন এর মানটা বার করে নেবো। মনে করি বহুভুজটির বাহুর সংখ্যা ইকুয়ালস টু এন, সুতরাং অন্তঃকোণের মান, সুতরাং প্রতিটি অন্তঃকোণের মান, ঠিক আছে, কারণ অন্তঃকোণের সমষ্টি বলেও একটা কথা হয়, আবার প্রত্যেকটি কথা হয়, তাই আমি প্রতিটি অন্তঃকোণের মান না লিখে দিই কথাটা, তাহলে আরো স্পেসিফাই হবে। প্রতিটি অন্তঃকোণের মান, যেহেতু আমাকে রেডিয়ান এককে দিয়েছে, তাহলে আমার ডিগ্রির ফর্মুলাটা লিখে লাভ নেই, ঠিক আছে, আমি রেডিয়ানেই লিখছি। সেটা হলো n-2 ইন্টু পাই ডিভাইডেড বাই এন, এত রেডিয়ান, তাই তো, এত রেডিয়ান। আর সেটা কত? সেটাই হচ্ছে 3π/4, তাহলে প্রশ্নানুযায়ী হচ্ছে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে 3π/4, n-2 ইন্টু পাই ডিভাইডেড বাই এন, সেটাই হচ্ছে আমাদের কাছে 3π/4, তাহলে পাই পাই কাটলো, তাহলে কি পড়ে থাকলো সেখান থেকে? n-2 ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু 3/4 পড়ে থাকলো। আচ্ছা, সেখান থেকে আমাকে কি করতে হবে? এন বের করতে হবে। তার জন্য কি করতে হবে? ক্রস মাল্টিপ্লাই করে দিতে হবে, যেভাবে আমাদের সমাধান করা শিখেছি আমরা এতদিন। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 × n-2,
ইকুয়ালস টু 3 এর সঙ্গে n গুণ করলে নিচের nটা গুণ করলে কত হবে 3n। এবার 4 দিয়ে গুণ করে দিলে 4n, আর 4 × 2 মানে কত 8, ইকুয়ালস টু কত 3n। এবার 4n মাইনাস 3n, এন গুলোকে একদিকে রাখলাম আর -8টা ওদিকে করে +8 হয়ে যাচ্ছে, +8 হয়ে যাচ্ছে। 4n - 3n মানে n, আর এদিকে হচ্ছে 8, তাই তো? তাহলে বাহুর সংখ্যা হয়ে গেল হচ্ছে 8। সুতরাং নির্ণেয় বাহুর সংখ্যা হচ্ছে 8। তার মানে এটা একটা সুষম অষ্টভুজের কথা বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা সুষম অষ্টভুজের কথা বলা হয়েছে। তার মানে অপশন, কোন অপশনটি সঠিক? অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। অপশন এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এবার বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের মান, মানে সূক্ষ্মকোণের অন্তর হচ্ছে 18 ডিগ্রি। তো আমরা সমকোণী ত্রিভুজ যদি ভাবি, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের কাছে 90 ডিগ্রি থাকবেই, একটা অ্যাঙ্গেল আমাদের কাছে 90 ডিগ্রি অবশ্যই থাকবে, অর্থাৎ π/2 অবশ্যই থাকবে। 90 ডিগ্রি মানে π/2 রেডিয়ান থাকবেই। এবার বাকি যে দুটো অ্যাঙ্গেল রয়েছে তারা হচ্ছে, তাদের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে সাম করলে 90 ডিগ্রি হবে। কারণ টোটাল অ্যাঙ্গেল কত? একটা ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে একটা 90 ডিগ্রি অবশ্যই থাকবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। একটা 90 ডিগ্রি অবশ্যই থাকলো, তাহলে বাকি কত থাকলো? বাকি যে অ্যাঙ্গেল দুটো তার সামটা কত? 90 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটার সাম হচ্ছে আমাদের কাছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে দেখে নিই এবার যে কোন ক্ষেত্রে কোন দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি। অথবা আরো একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 18 ডিগ্রি। ঠিক আছে, ডি ইকুয়ালস টু যদি 18 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে রেডিয়ানে অ্যাঙ্গেল দিয়েছে, তিনটে অ্যাঙ্গেলই যেহেতু এখানে রেডিয়ানে দিয়েছে, আমরা 18 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করলে কিন্তু আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে D/180 ইকুয়ালস টু R/পাই। ডি এর মান হচ্ছে 18, নিচে হচ্ছে 180 ইকুয়ালস টু আর। তাহলে কাটলে কত হচ্ছে 10। তাহলে আর এর মানটা কত হলো? পাইটা যদি উপরে চলে যায় তাহলে হয়ে গেল π/10। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে π/10 এত রেডিয়ান। তাহলে আমাকে দেখতে হবে যে একটা অ্যাঙ্গেল তো আমার কাছে 90 ডিগ্রি থাকবে, যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে একটা অ্যাঙ্গেল π/2 থাকবেই, প্রত্যেকটাতেই রয়েছে তিনটে অপশনে। আর সাধারণত এদের কোনোটিই নয়, এটা হয় না, এটা সচরাচর হয় না। ঠিক আছে, যদি না কোনো অপশনগুলো তিনটেই যদি ভুল, খুব রেয়ারই থাকে, কোনো না কোনো অপশন আলটিমেটলি সঠিক দিয়েই দেয়। ওকে, তো যাই হোক, আমাদের যেটা বলছে, তাই কোন ক্ষেত্রে আমরা বুঝবো যে আর মানে ডিফারেন্সটা হচ্ছে π/10। তো π/2 অবশ্যই থাকবে, এগুলো তিনটেতেই রয়েছে, তার মানে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাকি যে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, অর্থাৎ এখানে এই দুটো অ্যাঙ্গেল, এখানে এই দুটো অ্যাঙ্গেল, কিংবা এখানে এই দুটো অ্যাঙ্গেল, এদের কোনটির ক্ষেত্রে বিয়োগফলটা হচ্ছে π/10 আসছে সেটা আমাকে দেখতে হবে। বিয়োগফলটা π/10 আসবে, কোন দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল π/2 আসবে? অপশন এ তে, না বি তে, না সি তে, সেটা আমাদের দেখে নিতে হবে। তো আমরা ক্লাস 10এই যখন অন্তত এটুকুনি জানি যে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, আর π/6 মানে কিন্তু 30 ডিগ্রি, এবং বিয়োগ করলে সেটা আসছে 30 ডিগ্রি। তার মানে কখনোই সেটা 18 ডিগ্রির সঙ্গে যে অন্তর্ফলটা রয়েছে তার সঙ্গে সমান আসছে না, তার সঙ্গে কিন্তু সমান আসছে না। তার মানে অপশন সি তো প্রথমেই ভুল, আর সাধারণত এদের কোনোটিই নয়, এটাও হয় না মোটামুটি। তাহলে পড়ে রইলো এটা এবং এটা। তো এবার দেখি বি অপশনটা, লাস্টের দিক থেকে এগোচ্ছি, যে বি অপশনের ক্ষেত্রে কি ঘটছে এবার দেখি। তাহলে অপশন বি তে আমরা যেটা পাচ্ছি এখানে, যে 3π/10 - π/5, 3π/10 - π/5 করলে কি π/10 আসছে? দেখা যাক অন্তর্ফলটা ঠিকঠাক আসছে কিনা। তো 3π/10 আমি 3π/10ই রাখলাম, এটার
অত লসাগু না করে আমরা দেখে নিতে পারবো কি করে, উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি সেকেন্ড পোর্শনটাকে, তাহলে এটা পেয়ে যাচ্ছি 2 পাই, আর নিচে হয়ে যাচ্ছে 5 দুগুণী 10। এবার তাহলে 10 সিম্পলি লসাগু হচ্ছে, আর এখানে থাকছে 3 পাই মাইনাস অফ 2 পাই, তার মানে হলো পাই বাই নিচে লসাগুর 10টা থাকলো। তার মানে এই ক্ষেত্রে যে সূক্ষ্মকোণ দুটো দেওয়া আছে তাদের অন্তর্ফল কিন্তু পাই/10 আসছে, তাদের অন্তর্ফলটা কিন্তু পাই/10 আসছে, তার মানে এটাই সঠিক অপশন হবে, এটাই কিন্তু তার মানে সঠিক অপশন হবে। বোঝা গেছে? তাহলে অপশন বি ইজ কারেক্ট, অপশন বিটাই হচ্ছে আমাদের কাছে এখানে সঠিক অপশন, কারণ এক্ষেত্রে আমাদের অবশ্যই অপশন এতে, অপশন এটাতে পাই/10 আশা করি আসবে না, কারণ অপশন এতে যদি বলি আমরা, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অপশন। অপশন এর ক্ষেত্রে যদি দেখি তাহলে সেটা হচ্ছে বিয়োগফলটা কত হচ্ছে, 4 পাই/15 মাইনাস 7 পাই/30, বিয়োগ করলে কত আসবে, আমি যদি 2 দিয়ে গুণও করি তাতেও 8 পাই/30 মাইনাস 7 পাই/30 চলে আসছে। আমি এটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে গুণ করাতে এই 4 পাইটা হয়ে গেল 8 পাই, আর 15টা হয়ে গেল 30, মাইনাস 7 পাইটা হয়ে গেল 7 পাই, 30টা থাকলো 30, তাহলে বিয়োগ করলে কত আসছে, প্রথমটা পাই/30 চলে আসছে, পাই/30 চলে আসছে, ঠিক আছে? তার মানে মোটেও সেটা পাই/10 আসছে না, পাই/30 আসছে, তার মানে অপশন হচ্ছে, কারেক্ট অপশন হচ্ছে বি। ঠিক আছে, আর যদিও এটা চেক করার দরকার ছিল না, বিতেই পেয়ে গেছে যেহেতু, কারণ এগুলোতে সব সিঙ্গেল অপশন কারেক্ট হবে। ঠিক আছে, যদি না অপশন একাধিক অপশন ভুল করে ঠিক দিয়ে দেয়, আদারওয়াইজ কিন্তু এখানে সিঙ্গেল অপশন কারেক্ট হবে, অর্থাৎ এমসিকিউ, এটা এমএসকিউ নয়। এমএসকিউ বলে একটা কথা আছে, আমরা সেগুলো নিয়ে প্র্যাকটিস করব পরে। এমএসকিউ জয়েন্টে সেগুলো কাজে লাগবে। এমএসকিউ যেটা হচ্ছে একাধিক অপশন কারেক্ট থাকতে পারে, সেখানে একই কোয়েশ্চেনের অ্যান্সার একাধিক কারেক্ট থাকতে পারে। ঠিক আছে, সেই ধরনের কোয়েশ্চেন নিয়ে আমরা পরে যখন জয়েন্টের প্রিপারেশনে আলোচনা করবো আলাদা করে। ঠিক আছে, এখন আমরা যেগুলো করছি সব এমসিকিউ, অর্থাৎ একটাই মাত্র সঠিক অপশন থাকবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল অপশন বিটা কারেক্ট, অপশন এটাতেও আসলো না। ঠিক আছে, এটাতে একমাত্র বিয়োগফলটা পাই/10 পাচ্ছি, আর এটাতে বিয়োগফলটা পাই/30 পাচ্ছি মাইনাস করে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা চলে আসি হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনে, এবং এই টাইপের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি, তাদের অন্তর পাই/10 মানে আবার 18 ডিগ্রি। ঠিক আছে, পাই/10 দেখে চিনতে পারছি, আগের অঙ্কে করলাম, সেটা হলো 18 ডিগ্রির ভ্যালুটা আমরা বার করেছিলাম রেডিয়ানে পাই/10। তাহলে সেই কোণ দুটির মান কত হবে, যোগফল বিয়োগফল দিয়ে দিয়েছে, সমষ্টি এবং অন্তর দিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করছে যে মানটা কত হবে, এবং দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো কিন্তু সব রেডিয়ান এককে দিয়েছে, ফলে আমাদের 80 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নেওয়াটাই বেটার। যেমন আমরা ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে করতাম, কি করতাম, যখন দেখতাম সবগুলো এসআই এককে দিয়েছে, একটা সিজিএস এককে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করতাম না, সিজিএসটাকে এসআইতে করে নিতাম, কিংবা অ্যান্সার এসআইতে চাইছে, তো সে কোথাও সিরিয়াস এককে যদি কিছু থাকে, রাশি থাকে, সেটাকে আমরা এসআইতে কনভার্ট করে নিতাম। সেরকম ভাবেই এখানে যেহেতু অ্যান্সারটা রেডিয়ানে রয়েছে, তার মধ্যে ডিগ্রিতে বার করাটা কিন্তু টাইম নষ্ট হওয়া ছাড়া কিছু নয়, কারণ এখানে ডিগ্রি দিয়ে এটাকে ডিগ্রিতে কনভার্ট করব, করে বার করব, এবং যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই ডিগ্রিতেই অ্যান্সার বেরোবে, যেহেতু ক্যালকুলেশনটা ডিগ্রি দিয়েই করেছো, এবং সেই ডিগ্রিটাকে কিন্তু আবার রেডিয়ানে কনভার্ট করতে হবে, তবে অ্যান্সারগুলোর সঙ্গে মিলবে। তার চেয়ে ভালো কথা আমরা একটা মাত্র জিনিস রয়েছে 80 ডিগ্রি, তাকে রেডিয়ানে কনভার্ট করে নিই, তাই না? তাহলে এখানে করা যাক, ডি ইকুয়ালস টু কত দিয়েছে, 80 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে D/180 ইকুয়ালস টু R/পাই হচ্ছে ফর্মুলা, তাহলে সেখান থেকে ডি এর মান হচ্ছে 80 ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু R/পাই। তাহলে শূন্য শূন্য কাটলো, 9 দিয়ে, 9 দিয়ে তো যাবে না, এটা যাবে হচ্ছে আমাদের কাছে 2 দিয়ে, 2 দিয়ে করলে 4, আর নিচে থাকছে 9। তাহলে আর এর যে মানটা আমরা পাচ্ছি, পাইটা যদি 4-এর সঙ্গে যায় তাহলে 4 পাই/9 পাচ্ছি, আর এর যে মানটা আমরা পেলাম সেটা হলো 4 পাই/9, 4 পাই/9। এবার এটা হচ্ছে সমষ্টি আর অন্তর দিয়ে দিয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করি
কোণ দুটি হলো এক্স রেডিয়ান এবং ওয়াই রেডিয়ান। মনে করি কোণ দুটি হলো এক্স রেডিয়ান এবং ওয়াই রেডিয়ান। তাহলে এক্স রেডিয়ান এবং ওয়াই রেডিয়ান যদি কোণ হয়, তো সেক্ষেত্রে তাদের সমষ্টিটা দিয়েছে হচ্ছে আমাদের কাছে, সমষ্টিটা দিয়েছে হচ্ছে 4π/9, এবং অন্তরটা দিয়েছে π/10। তাহলে প্রশ্ন অনুযায়ী x+y ইকুয়ালস টু 4π/9 এবং x-y ইকুয়ালস টু π/10। আমি ধরে নিচ্ছি এখানে x-y যেহেতু করতেই হলো, আমরা উইদাউট লস অফ জেনারেলিটি, কোনো রকম জেনারেলাইজেশনকে ভায়োলেট না করে, কোনো রকম মানে প্রবলেমের উপর ক্ষতি না করে, আমরা যেটা করছি সেটা হচ্ছে এক্সটাকে ওয়াই থেকে বড় ধরে নিচ্ছি। আদারওয়াইজ, কেননা এখানে তো বিয়োগ তো কাউকে করতে হবে, অন্তর দিয়েছে মানে তাদের মধ্যে একটা বিয়োগফল বার করতে হবে। সে বিয়োগফলটা অবশ্যই একজন থেকে তো আরেকজনকে বিয়োগ করব। ঠিক আছে, তার মানে যে কোনো একজনকে আমরা স্পেসিফিক্যালি বড় ধরে নিচ্ছি, অর্থাৎ বড় ভ্যালু যেটা বেরোবে এটাকে সমাধান করে সেটা ওই এক্স এর করেসপন্ডিং বেরোবে। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর। এখানে এবারে সমাধান করতে হবে ক্লাস 9-এর জিনিস। ক্লাস 9-এ আমরা যেটা সহজ সমীকরণের সমাধান করেছিলাম এক্স ওয়াই দিয়ে, সেটার সমাধান করে নেবো। তাহলে তার জন্য আমরা দেখতেই পাচ্ছি 1 আর 2 যোগ করলেই চলে আসছে, 1+2 করে পাই। কি হবে 1+2 করলে? x+y, বাঁ দিকটা যোগ করলে কত হচ্ছে? x+y, আর এখান থেকে থাকছে x-y, আর ডান দিক যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 4π/9 প্লাস π/10। ঠিক আছে, ও নিচে নিচে লেখা করার আর বয়স নেই আমাদের, আমরা ইন ফিউচার আস্তে আস্তে কিন্তু অত নিচে লিখে করতে যাব না। যোগ করে বুঝতে পারছি যে ওয়াইটা কাটবে, তো আমরা যোগ করে দেবো, যোগ করে বাদিকটা বাদিকের সঙ্গে যোগ করলাম, এই দুটো যোগ করে লিখলাম, এবং ডান দিকটা ডান দিকের সঙ্গে কিন্তু যোগ করে এখানে লিখলাম। ঠিক আছে, এবার যা যা কেটে যাবে কেটে দেবো। তার জন্য ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে, দুটো এক্স আসছে, তাহলে 2x ইকুয়ালস টু, এবার এখানে যদি লসাগু করি তাহলে কত হবে? 90 লসাগু হয়ে যাবে, কারণ 9 আছে আর এখানে 10 আছে। এই চারটা গুণ হবে হচ্ছে আমাদের কাছে 10 দিয়ে, তার মানে হয়ে যাবে 40। আর এই পাইটা গুণ হবে 9 দিয়ে। তাহলে সমাধান করলে আমরা কি পাচ্ছি? 2x ইকুয়ালস টু 49 π/90, কিংবা x ইকুয়ালস টু, এই যে দুইটা সেটা 90-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই তো? এই দুইটা হয়ে যাবে 90-এর সঙ্গে গুণ, এবং 90-এর সঙ্গে গুণ হয়ে কত হয়ে গেল? 180 হয়ে গেল। তাহলে এক্স এর যে মানটা হবে সেটা হচ্ছে এত রেডিয়ান। তাহলে এখানে কোন অপশনটা সঠিক? আর একটা ওয়াই এর মানটাও বার করতে হবে। তো এটা থেকে আমরা বলতে পারবো না, এটা থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারছি না, বিকজ এখানে 49π/180 এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাই ওয়াই এর মানটা বার করে নেওয়াটাই বেটার। যদিও আমরা যদি একটু খেয়াল করি বুঝতেই পারছি কোনটা সঠিক হতে পারে, কিন্তু আমরা অত খেয়াল করবো না। প্রথমে অঙ্কগুলোকে আগে শিখবো, না শিখে আমরা শুধুমাত্র টেকনিক অ্যাপ্লাই করতে যাব না। আগে কনসেপ্ট গুলো বুঝবো, কনসেপ্ট গুলো শিখবো, তারপর টেকনিক অ্যাপ্লাই করার আমি সমস্ত প্রসেস শেখাবো, সমস্ত শর্ট ট্রিক শেখাবো, যে কম সময়ে কি করে অনেক অনেক বেশি এমসিকিউ আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো। প্রতিটা জিনিস যেভাবে শেখানোর দরকার আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তো এক্সটা বেরিয়ে গেল, সুতরাং এক্স ইকুয়ালস টু 49/π ডিভাইডেড বাই 180, সেটা কোথায় বসাবো মানটি? 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি হবে 1 নম্বর সমীকরণে বসালে? 1 নম্বর সমীকরণটা কি ছিল? 1 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে x+y ইকুয়ালস টু 4π/9
তাহলে সেখানে যদি এক্স এন ওয়াই ইকুয়াল টু তাহলে কত, 4 পাই বাই 9 মাইনাস এক্স, এবার এক্স এর মানটা যদি বসাই তাহলে 49 পাই ডিভাইডেড বাই 180। সেখান থেকে এলসিএম করলেই 180 হবে এলসিএম। এবং 9 দিয়ে যদি 180-কে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 20। 9 দিয়ে 180-কে ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 20। তাহলে সেই 20 দিয়েই উপরেরটা গুণ হবে, নর্মাল যেরকম লসাগু গসাগু করে আমাদের যোগ বিয়োগ করতে হয় সেটাই করছি। তাহলে 20 দিয়ে 40-এ গুণ করলে 80 পাই মাইনাস 49 পাই তো হবে, কারণ লসাগুটা এর নিচে রয়েছেই। তাহলে হয়ে গেল 31 পাই ডিভাইডেড বাই 180। ওকে, তাহলে সুতরাং নির্ণয় কোণ দুটি হলো, একটা হলো 49 পাই বাই 180 রেডিয়ান, আর একটা হচ্ছে 31 পাই বাই 180 রেডিয়ান। 49 পাই বাই 180 রেডিয়ান এবং একটা হলো 31 পাই বাই 180 রেডিয়ান। বোঝা গেছে? তো আজকের ক্লাসে এতটাই থাক, আমরা বাকি যে আলোচনাটা সেটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আইদার আমরা রিভিশন করব এই চ্যাপ্টারেরই, কিংবা আমরা কিন্তু সংযুক্ত কোণ বা অ্যাঙ্গেলটা শুরু করব। কিন্তু সবশেষে এবার যেটা বলার, ক্লাসটা যেভাবে হলো তোমরা ভালো করে দেখতে পারলে, ভালো করে বুঝতে পারলে যে কি রকম লেভেলে ক্লাসটা হবে এবং কি রকম কোয়ালিটি থাকবে ক্লাসের প্রত্যেকটা কন্টেন্টের, প্রত্যেকটা কনসেপ্টের, প্রত্যেকটা লেখার ধরন কি রকম থাকবে। এবং কোনো হ্যাপাসাট বা কম মানে কোনো বিচ্ছিন্ন ভাবে কিন্তু আমরা লেখা হবে না, যেখানে একটু লিখলাম সেখানে একটু লিখলাম, একটু হ্যাপাজার্টলি কোয়েশ্চেন অ্যান্সার করলাম, টপিক ওয়াইজ পর পর একদম কম্প্যাক্ট ওয়েতে সেখানে শেখানো হবে। এবং প্রত্যেকটা জিনিসের যেখানে যার শর্ট ট্রিক্স দরকার, যেখানে যার খুব কম সময় যাতে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সুন্দর করে এমসিকিউ গুলো অ্যাটেন্ড করে আসতে পারো সেইভাবেই তোমাদের শেখানো হবে। এবং শুধু তাই নয়, তোমরা এখানে যদি ক্লাস করো আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি যে কনসেপ্টের দিক থেকে, প্রবলেম সলভিং এর দিক থেকে এবং সমস্ত নিজেদের প্রিপারেশনের দিক থেকে অনেক অনেক বেশি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে, এবং এগিয়ে থাকার মতোই ক্লাস এখানে করানো হবে। ঠিক আছে, এখানে কোনো গল্প দিয়ে কোনো রকম ক্লাস হবে না। তাতে তোমরা যেভাবেই জিনিসটাকে তৈরি করো না কেন, এখানে কিন্তু কোনো গল্প চলবে না। এখানে শুধুমাত্র সুন্দর করে কিভাবে তোমাদের একদম পাই টু পাই জিনিস শেখানো যায়, সুন্দর করে করানো যায় এবং তোমাদের আরো ভালোভাবে প্রিপেয়ার করা যায় সেরকম টার্গেট নিয়ে কিন্তু ক্লাসটা করানো হবে। এবং সর্বোপরি তোমাদের যাতে ফুল মার্কস তোমরা পেতে পারো এবং নিজেদের প্রত্যেকটা যে কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে সেগুলোতে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, র্যাঙ্ক করতে পারো, সেরকম ভাবেই তোমাদের কিন্তু শেখানো হবে। অন্তত এইটুকুনি বলতে পারি, এখানে ম্যাথমেটিক্সের ক্লাস করার পর কিন্তু তোমাদের অন্তত অঙ্ক সাবজেক্টটাকে নিয়ে আর কোনো রকম ভয় ভীতি টেনশন বলতে কিছু থাকবে নাই। বরঞ্চ অন্য অন্য অনেক সাবজেক্টের থেকে তোমাদের কিন্তু এই সাবজেক্টটাকে অনেক বেশি ভালো বলে মনে হবে, অনেক বেশি সুন্দরভাবে তোমরা পড়তে পারবে এবং অনেক সহজ লাগবে। এবং শুধু তাই নয়, তোমরা এটার প্রতি, অঙ্কের প্রতি যেটাতে একটা ভয় পেতে সেটার প্রতি একটা আলাদা আগ্রহ তোমাদের জন্মাবে। একটা শেখার চেষ্টা তোমরা করবে, শেখার আগ্রহ তোমাদের থাকবে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ক্লাস তোমরা নিয়মিত ফলো করতে বাধ্য হবে। ঠিক আছে, নাহলে তোমাদের নিজেরই মনে হবে যে না, এর পরের দিনের ক্লাসটা আমরা করতে হবে, তার জন্য আগে থেকে ক্লাস করে নি, সমস্ত তোমরা নিজেরাই তৈরি করে নেবে। ঠিক আছে, এমন ভাবেই এখানে ক্লাস করানো হবে যাতে তোমরা পুরো হ্যাবিচুয়েট হয়ে যাও অঙ্কের প্রতি একটা। ঠিক আছে, এখানকার কনসেপ্ট, এখানকার যে লেখার ধরন, বোর্ড ওয়ার্ক, সবচেয়ে বড় কথা, তারপর ক্যালকুলেশন, সমস্ত কিছু হবে হচ্ছে অন্য রকম, অন্য লেভেলে। এবং তোমরা কিন্তু যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন দিক না কেন তোমাদের তোমাদের রেজাল্ট খারাপ করানোর জন্য, তোমরা কিন্তু তার ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করারও 10 ধাপ এগিয়ে তোমরা থাকবে। ঠিক আছে, সমস্ত রকম কোয়েশ্চেন তোমাদের কাছে চেনা থাকবে, জানা থাকবে, বোঝা থাকবে। ঠিক আছে, এবং সেটাকে অ্যাটেন্ড করার জন্য, সঠিকভাবে অ্যাটেন্ড করার জন্য তোমরা একটা আলাদা কনফিডেন্স পাবে। তাই এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য যে আমরা ব্যাচ লঞ্চ করছি, সেই ব্যাচের জন্য কিন্তু তোমরা আজই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আজই হোয়াটসঅ্যাপ করো। সেখানে শুধুমাত্র লেখো যে ক্লাস 11-এর ক্লাস জয়েন করতে চাও ম্যাথমেটিক্সের। ঠিক আছে, এবং এত কিছু প্রত্যেকটা জিনিস তোমাদের করানো হবে, তার জন্য কোর্স ফি রাখা হয়েছে অত্যন্ত অত্যন্ত সামান্য। তোমাদের
কল্পনারও বাইরে যে কোর্স ফি রাখা, এরকমও কোর্স ফি রাখা যেতে পারে, সেটা হচ্ছে মাত্র 31, 31 টাকা মান্থলি। ঠিক আছে, যেটা অসম্ভব আজকালকার দিনে। একটা এক প্লেট খাওয়ারও তোমরা কিনতে পারবে না 31 টাকা। ঠিক আছে, একটা 31 টাকায় ফুচকা খেতে গেলেও তোমাদের পেট ভরবে না। অথচ সেই টাকায় তোমরা সারা মাসের সমস্ত কন্টেন্ট, সমস্ত ভিডিও, সমস্ত রেকর্ডিং, সমস্ত পিডিএফ, সমস্ত ক্লাস নোট, এবং সবচেয়ে বড় কথা, এরকম গভীর এবং ইন ডেপথ কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেই 31 টাকায় তোমাদের কিন্তু, যেটাতে ফুচকা খেয়ে বলছি পেটও ভরবে না, সেটা তোমাদের ক্লাস করে মন ভরে যাবে, তোমাদের খাতা ভরে যাবে, তোমাদের পরীক্ষার পর রেজাল্ট রেজাল্টে ফুল মার্কসে ভরে যাবে। এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। এবং ওই জন্যই বলছি, যারা যারা ক্লাস করতে চাও তারা ইমিডিয়েট আজকেই তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, এবং নিজেদের উন্নতির পথটাকে আরো বেশি প্রশস্ত করো, আরো বেশি সুগম করো, আরো বেশি সহজ করো, অন্তত অঙ্কের সাবজেক্টটাতে নিজেদের ফুল মার্কসটাকে একদম কনফার্ম করে নাও। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আর বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, যে তোমরা ক্লাস 11 ম্যাথামেটিক্স জয়েন করতে চাও। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এতটাই থাক। এবং আশা করি তোমরা নিয়মিত জিনিসটাকে ফলো করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, অবশ্যই অবশ্যই করে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছো, কারণ আমাদের যে চ্যানেল রয়েছে সেটা হচ্ছে অনার্সের এমএসসির জন্য। ঠিক আছে, এমএসসি বিএসসি ম্যাথামেটিক্সের জন্য। সেরকম একজনের কাছে বা সেরকম জায়গায় তোমরা ক্লাস করছো, তার লেভেলটা কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবে হাই হবে। ঠিক আছে, সেটা আমার বলার অবকাশ রাখে না, সেটা তোমরা নিজেরা নিয়মিত ক্লাস করলে নিজেরাই বুঝতে পারবে, ধরতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে, তাহলে যাই হোক, আজকে তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের ডিসকাশনে, সেখানে আমরা করব। ততক্ষণের জন্য চলো টাটা।